কাজ করি। দ্যাটস ওয়াই যদি আমরা এই ট্রেনিংটা নিতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজটা আর স্মুথলি করতে পারবো। থ্যাংক ইউ স্যার আপনাকে। চমৎকার স্যার, চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। আমি এনএসডিএ লেভেল 3 করছি কম্পিউটার অপারেশনে রিসেন্টলি। আমি চাচ্ছি লেভেল 4টা আমার যেন কমপ্লিট করতে পারি আমি। সেই জন্য আসলে এখানে জয়েন করা। আর বর্তমানে আমি হোন্ডা টু হুইলার যে শোরুমগুলো আছে এগুলোতে ডকুমেন্টেশন কাজের জন্য আছে, কাজে আছি আমি আসলে। চমৎকার মমিনুল স্যার, অনেক ভালো লাগছে। নূর নবী স্যার এবং শহীদুর রহমান স্যার যে কোনো একজন রেসপন্স করবেন। আপনারা ব্র্যাকের বর্তমানে কোন ব্রাঞ্চে আছেন বা কোন ডিভিশনে আছেন? আচ্ছা, আমি আছি মানিকগঞ্জে। আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে যেটাকে আমরা বলি বিআইএসডি, ব্র্যাক ইনস্টিটিউট অফ স্পেস ডেভেলপমেন্ট, মানিকগঞ্জ সদরে। চমৎকার। যে আমি আছি হচ্ছে গিয়ে আপনার ঢাকার কাঞ্চন আর কি, নারায়ণগঞ্জের কাঞ্চন এদিকে আর কি। আচ্ছা, এবার তাহলে আমরা একটু পড়ালেখার বিষয়ে কথা বলি। আর কি কেউ আছেন নতুন? আচ্ছা, যারা পূর্বের ক্লাসগুলিতে জয়েন করেন নাই, মানে এরকম কেউ আছেন যে পূর্বের যে দুইটা ক্লাস হয়েছে, একটা ওরিয়েন্টেশন ক্লাস এবং একটা প্রথম ক্লাস, টোটালি দুইটা ক্লাসই আবার ধরা যায়, এই দুইটা ক্লাসের একটা ক্লাসও কেউ রেকর্ড পর্যন্ত দেখেন নাই এমন কে আছেন? একটু আমাকে বলেন। জি স্যার, আমি আছি। আমি আজকে ফার্স্ট জয়েন করছি স্যার। আচ্ছা, আর আর কেউ প্লিজ একটু রেসপন্স করবেন। স্যার আমি আছি আর কি, মানে অসুস্থ ছিলাম তো এই জন্য দেখতে পারিনি। শহীদুর রহমান স্যার, আর কেউ আছেন? দ্বিতীয় ক্লাসটা করা হয় না, লুৎফর রহমান স্যার। আসলে জেনারেলি যে কথা হচ্ছে যে আপনি যদি প্রথম ক্লাসটা না করেন তাহলে আপনি সিএস বুঝবেন না। হুম, দ্বিতীয় ক্লাসটা না করলে অনেক কিছু বুঝে আসবে না। অর্থাৎ এই প্রাথমিক যে কয়েকটা ক্লাস, এই ক্লাসগুলো যদি আপনি ভালো করে পড়েন বা করেন তাহলে দেখবেন যে সবকিছু বোঝা সহজ। আমি আপনাদের একটা ফাউন্ডেশন বলি। দেখবেন যে শিক্ষার্থী বাবা মায়ের কাছ থেকে ছোটবেলায় কিছু, এই যে বাংলা রিডিং, ইংরেজি রিডিং, যোগ বিয়োগ, এগুলো বাবা মায়েদের কাছ থেকে শেখার পর যারা স্কুলে ভর্তি হয়েছে তখন দেখা গেছে যে স্কুলের টিচাররা তাকে সাপোর্ট দিত, তাকে অ্যাপ্রিসিয়েট করতো। এর কারণে তার কাছে সব সময় প্রত্যেকটা পড়ালেখা তার কাছে ইজি মনে হয়। আর এভাবেই কিন্তু সে তার হোল লাইফটাকে এনজয় করতে শিখে। তো মনে করি যেমনই ভাবে প্রাইমারি লেভেলে আমাদের ভালো করে আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করা উচিত, ঠিক এভাবেই আপনারা যদি সিভিএফ সেক্টরে বা সিভিটি অ্যান্ড এ, কম্পিউটার সার্ভিস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই অকুপেশনের উপর ভালো কিছু করতে চান, আপনাদের এই ফাউন্ডেশনটা ডেভেলপ করতে হবে। আর আশা করি আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন। তো যেহেতু ক্লাসগুলো রেকর্ড করছি, রেকর্ডগুলো দেখে নিবেন। তো তাহলে আজকে আমরা যেহেতু নতুন করে আপনারা জয়েন হয়েছেন, তো ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আজকে গত দুইটা যে সেশন দিয়েছি ওই দুইটা সেশন সম্পূর্ণ থিওরির উপর ছিল। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানে, সরি, আমাদের এই অকুপেশনে থিওরি এবং ডেমনস্ট্রেশন এবং ওরাল, অর্থাৎ রিটেন, ডেমনস্ট্রেশন এবং ওরাল, এই তিনটা বিষয়ের উপর আপনাদেরকে প্রিপেয়ার করানো হবে। এক্ষেত্রে আমাদেরকে একটা সিভিএলএম, অনেকগুলো সিভিএলএম করতে হবে, একটা সিএস সম্পূর্ণরূপে কভার করতে হবে, আমাদের কিছু এভিডেন্স করতে হবে। তো আমরা এভিডেন্সটা দেখানো শুরু করবো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আমার সাথে সম্পূর্ণ সেশন জুড়ে একটু কানেক্টেড থাকবেন। আচ্ছা, প্রথমত
আপনাদের সাথে একটু একটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আপনারা ট্রেনার অথবা অ্যাসেসর। হ্যাঁ, তো ট্রেনার এবং অ্যাসেসর হিসাবে আপনি যে প্রতিষ্ঠানে ট্রেনিং করাবেন এবং যে প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট নিতে যাবেন, ওই প্রতিষ্ঠানে যদি কোনো কারণে কোনো একজন শিক্ষার্থী আহত হয় বা ইনজুরি হয়, তাহলে কি আপনার উপর প্রশ্ন আসবে কি আসবে না, একটু বলেন তো। স্যার আসবে। আসবে। অবশ্যই আসবে। এই জন্য আমরা টিচার হিসাবে, অ্যাসেসর হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের ওই প্রতিষ্ঠানে কোনো ধরনের হ্যাজার্ড, মানে কোনো ঝুঁকি আছে কিনা সেটা আমরা চেক করে ফেলবো। এখন আমরা যতই জ্ঞানী মানুষ হই না কেন, আমরা সবাই খুব জ্ঞানী মানুষ, কারণ প্রত্যেকেই ভালো জায়গায় থাকি বা ভালো জায়গায় আছি বিধায় এরকম একটা জায়গায় আবার আমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য এই কোর্সে ভর্তি হয়েছি। যত জ্ঞানী হই না কেন, আমাদের একটা দুর্বলতা হচ্ছে যে আমরা যত জ্ঞানী হোক, সেটা যদি লিখিত আকারে, যদি এজেন্ডা আকারে যদি লেখা না থাকে, তাহলে আমরা ভালো করতে পারি না। সেজন্য আমাদের সবাইকে, আমি যেখানে ট্রেনিং করাতে যাব বা অ্যাসেসমেন্ট নিতে যাব, ওই নিতে যাওয়ার আগে আমাদেরকে একটা হ্যাজার্ড রিপোর্ট বা ইন্সপেকশন রিপোর্ট লিস্ট তৈরি করতে হবে। এই রিপোর্ট লিস্টটা দেখে দেখে আমরা ওই প্রতিষ্ঠানের কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করব। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই হ্যাজার্ডটা বুঝতে পারলাম। আমরা আসলে আপাতত কতগুলো এভিডেন্স করবো, এইগুলো এভিডেন্স গুলোর একটু প্রাইমারিলি আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, আমাদেরকে হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট তৈরি করতে হবে। এরপর আমাদের যে যে রুমে আমরা পরীক্ষা দিব, ওই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন যথার্থ হইতে হবে। শিক্ষার্থীদের বসার জায়গা থাকতে হবে, তাদের বের হওয়ার মতো সঠিক জায়গা থাকতে হবে, সেফ এক্সিট রুম থাকতে হবে। সবকিছু মিলে মানে রুমটা ঠিক আছে কিনা, হাউসটা ঠিক আছে কিনা, এটা চেক করতে হবে। এটার জন্য আমরা এই এভিডেন্সটা করব, 2 নম্বর এভিডেন্সটা। তারপরে ধরেন এই যে আমরা ট্রেনিং করাবো, ট্রেনিং করাতে হলে আমাদের ট্রেনিং এর যে রিসোর্স দরকার হয়, কি কি জিনিস লাগবে। আপনি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, তো আপনার রিসোর্স আলাদা। একজন কম্পিউটারের ট্রেনার, তার রিসোর্স আলাদা। একজন ইংলিশ স্পোকেন বা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর ট্রেনার, তার রুলস আলাদা বা তার রিসোর্স গুলো আলাদা। এটা সবার চেঞ্জ হবে, ঠিক আছে? এটা তার নিজের স্কিলের উপর ভ্যারি করবে। অর্থাৎ ট্রেনিং করাতে হলে কি কি জিনিস লাগবে, এটা এখানে বর্ণনা করা থাকে। এরপর দেখেন 4 নম্বরে টাস্ক অ্যানালাইসিস ফর্ম। অর্থাৎ আপনি এই যে টিচার হিসাবে যে পড়াবেন, এটাকে যদি আপনি অ্যানালাইসিস করে না পড়ান, তাহলে পড়ানোটা সঠিক হবে না, এটাই স্বাভাবিক। তো কিভাবে পড়াটাকে অ্যানালাইসিস করতে হয়, আবার আপনি অ্যাসেসর হিসাবে চাকরি করবেন বা অ্যাসেসর হিসাবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, তখন আপনি যদি আপনার এই কন্ডাক্ট করার যে প্রসেস, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, কোথা থেকে কোশ্চেন করবেন, কখন রিটেন নিবেন, কত মিনিট রিটেন নিবেন, এই যে টোটাল বিষয়গুলোকে নিয়ে যদি আপনি অ্যানালাইসিস না করেন বা আপনি না চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার টাস্ক অ্যানালাইসিস ফর্ম দরকার আছে। হ্যাঁ, এগুলো বিস্তারিত আরো ক্লাসে কথা বলা হবে। তারপর একজন ট্রেনার হিসেবে আপনি যে একটা শিক্ষার্থীকে ট্রেনিং করাবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ডেলিভারি প্ল্যান থাকতে হবে। একটা ইউনিট, অনেকের আমরা দেখাইছি না, বলেন তো আমাদের সিএস এর মধ্যে কয় ভাগে ইউনিট থাকে, বলেন তো একজন। 9 ভাগে স্যার। 9 ভাগে স্যার। সিএস এর কম্পোনেন্ট হচ্ছে 9টা, 9টা। কিন্তু সিএস টা সাধারণত 3 ভাগে বিভক্ত হয়। একটা জেনারিক, একটা হচ্ছে স্পেসিফিক, একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস, তাই না? মানে জি স্যার। এটাকে 3টা ভাগে ভাগ করে। তো এই যে 3টা সিএস ধাপে কে ভাগ স্যার করলাম, 3 ভাগে ভাগ এরপর করা হয়। না না, সিএস এর কম্পোনেন্ট হচ্ছে 3টা, সরি কম্পোনেন্ট হচ্ছে 9টা। 9টা। বা হ্যাঁ, এইটার আর ভিতরে যে কম্পিটেন্সি আছে, এই কম্পিটেন্সিটাকে আবার 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ হচ্ছে জেনারিক স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা সাধারণ সবার জানতে হয়। দ্বিতীয়টা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা একটা নির্দিষ্ট সেক্টরে সবার জানতে হয়। তৃতীয়টা হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, এটা নির্দিষ্ট একটা অকুপেশনের ব্যক্তিবর্গের
জানতে হয় বিষয়। সো আমাদেরকে ইউনিট ডেলিভারি প্ল্যান বানাতে হবে। আপাতত এই 5টা বিষয় নিয়ে আপনাদের কারো আরো কোশ্চেন আছে কিনা এতটুকু বোঝার মধ্যে, যদি আমার বোঝার ভুল হয়ে থাকে, বোঝানোর ভুল হয়ে থাকে, একটু আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। 1 নাম্বার এভিডেন্সটা আমরা আজকে সবাই করে ফেলবো। আজকে দেওয়ার পর পরে আপনারা আগামীকালকের ভিতরে আমাকে কনফার্ম করবেন যে হয়েছে। কিন্তু একটা বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমি আপনাদের জন্য কিন্তু ভ্যালু দিচ্ছি, আপনারা যেন ভালো করেন, সেজন্য আমি আপনাদের হোমওয়ার্ক কি হোমওয়ার্ক দিতে হবে সেটার উপরও আলাদা করে নির্দিষ্ট করে নোটিশ রেডি করছি, যেটা আমি না করলেও খুব একটা আহামরি অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আপনাদেরকে ভালো করে গাইড করার জন্য, আপনারা যেন একেবারেই কম্পিটেন্ট হতে পারেন, আপনাদের প্রিপারেশনটা যেন ভালো হয়, সেজন্য আপনাদেরকে বলেছিলাম নোট করার জন্য, এবং ওই নোটিশে বলে দেওয়া হয়েছিল যে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তো সম্ভবত 2 জন আমাকে মাত্র পাঠিয়েছে, বাকিদের অবস্থা সম্পর্কে আমি অবগত নই। তবে চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ স্যার, নোটে যা লিখতেছি পুরোটাই ছবি তুলে পাঠিয়ে দিব। স্যার নাকি যেটা যেগুলো লিখছে এটা কি ছবি তুলে পাঠাই দিব? জি, আচ্ছা নোট করছেন কিনা সেটা আমার জানা করছি উচিত। স্যার, কয়জন করছি নোট স্যার। করেছেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। করছি জি স্যার, স্যার। করছি। কতজন করছেন একটু হ্যান্ড রাইজ করেন। মাশাআল্লাহ, আমি করছি স্যার। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, আমি একটু গুনবো আর কি। 5 জন হয়েছে, আমি সব 6 জন। আচ্ছা, অনেকেই করে নাই, যে হয়তো 50% হয়েছে। তো আসলে আমরা সাধারণত মানুষরা কখন দাম পাই না জানেন, এটা কারণ হচ্ছে যে যখন অন্য মানুষদের সামনে আপনি যত বেশি অ্যাভেলেবেল হয়ে যাবেন, দেখবেন যে আপনার মূল্যটা তত কম আসবে। তো এই ধরনের চিন্তা ভাবনা আমাকে করতে দিবেন না আপনারা প্লিজ। আমি চাই যে আপনাদের ব্যাচটা আমার লাইফের সবচেয়ে সেরা একটা ব্যাচ হোক। তো এটার জন্য আমার পরিশ্রমের পাশাপাশি আপনাদের সহায়তা একান্ত কামনা করি আমি। আচ্ছা, তাহলে যাই হোক, আপনাদের যাদের কম্পিউটার নেই ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আপনারা 5 জন হাত হ্যান্ড রেজ করেছেন, 6 জন, চমৎকার। তো এই নোটগুলো করলে সুবিধাটা হবে কি, যে আপনাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আর যারা নোট সম্পর্কে কিছু জানেন না, বুঝেন না, নতুন মনে হচ্ছে, আপনারা 2টা রেকর্ড ক্লাস দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এভিডেন্স একটু দেখাবো। দেখেন, এই যে আপনার যে একটা রুম আছে, এই রুমটাকে বা এই রুমটা কোনো হ্যাজার্ড আছে কিনা রুমের ভিতরে, এই হ্যাজার্ড গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো আপনারা তো স্কিল পার্টে পাস করে আসছেন, কেউ একজন বলবেন যে হ্যাজার্ড কত প্রকার? হ্যাজার্ড 4 প্রকার। আচ্ছা, আর আর কেউ আছেন? স্যার, হ্যাজার্ডের প্রকারভেদ মনে নাই, কিন্তু রিস্ক 3 প্রকার এটা মনে আছে। 3 ভাবে ইন্সপেকশন করা যায়। আচ্ছা, হ্যাজার্ড তো স্যার স্যার কোনটা মূলত বিপদ? 4 প্রকার পড়ছিলাম একবার। এমনিতে 5 প্রকার, কিন্তু স্যার আমাদের 4 প্রকারটাই ধরা হয়। স্যার হ্যাজার্ড তো প্রধানত 5 প্রকার, কিন্তু 4 5 প্রকার প্রকারই, কিন্তু প্যাটার্নের ক্ষেত্রে 4 প্রকারটাই হ্যাজার্ড সাধারণত ধরা হচ্ছে হয়। হ্যাজার্ড হচ্ছে 6 প্রকার আমাদের সিএস এর মধ্যে পড়ানো হয়। ইলেকট্রিকের কেউ আছেন? ইলেকট্রিকের? হ্যাজার্ড তো এটা নিয়েই তো 5 প্রকার। আচ্ছা, দেখেন আমি সিএস টা ডাউনলোড করে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমি একটু ডাউনলোড করি। হ্যাঁ, স্যার আমি একটু বলি 5 প্রকার। শিওর শিওর। স্যার, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, আর হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড, যেটা সাধারণত
কাউন্ট করা হয় না সাইকোলজিক্যাল হ্যাজার্ডটা। স্যার আরেকটা কি সেটা তো জানি না, 6 প্রকার যে বললেন। এটা দেখাচ্ছে কি সুবিধা আছে। তারপর স্যার তারাগণিক আছে তারানক। এই যে হেজার দেখছেন, ওই হেজার হচ্ছে 2 নম্বরে আসছে, 2 নম্বর দিকে হেজার দিকে আছে। আচ্ছা, এখানে বর্ণনা করা হয় নাই, লেভেল 2 তে বর্ণনা করা হয়েছিল। আমি টেস্টটা দেখছিলাম আর কি। 6 প্রকার হ্যাজার্ড আছে, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, অনেকে অনেকটা বলে, কিন্তু কত বিষয়টা হচ্ছে যে এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে 6 প্রকারই মানে ইন্টারনেট থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফিজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যে মানে শারীরিক ভাবে আহত হয়। হ্যাঁ, তারপরে কেমিক্যাল হ্যাজার্ড, এটা হচ্ছে যে ওই যে কেমিক্যালের কারণে একটা স্থান, একটা জায়গা, পরিবেশ দূষিত হয়। হ্যাঁ, বায়োলজিক্যাল হ্যাজার্ড অর্থাৎ এই যে বিভিন্ন ভাইরাস অ্যাটাক হয়, মানে আতঙ্কিত হয়, শারীরিক ভাবে আক্রান্ত হয় এটা। তারপর আর্গোনমিক হ্যাজার্ড, এই হ্যাজার্ডটা হচ্ছে যে সাধারণত এই যে আমরা কম্পিউটারে বসে থাকি, তারপর সূর্যের দিকে বেশি তাকাই, বা গ্লাস ব্যবহার না করে ধুলোবালুর মধ্যে যাই, এই যে আস্তে আস্তে যে সমস্যাগুলো হচ্ছে এটা আর্গোনমিক হ্যাজার্ড। হ্যাঁ, তারপর দেখেন সাইকোলজিক্যাল হ্যাজার্ড অথবা মেন্টাল হ্যাজার্ড। হ্যাঁ, তারপর দেখেন মেকানিক্যাল হ্যাজার্ড। তো 6 প্রকার কি মনে থাকবে আপনাদের? ও মেকানিক্যাল হ্যাজার্ড সেটা। অথবা ইলেকট্রিক হ্যাজার্ড, হ্যাজার্ড হ্যাঁ অনেকে ধরে আর কি। আচ্ছা, যাই হোক, এ সম্পর্কে একটু হিন্ট দিয়ে রাখলাম, একটু মাথায় রাখেন। তো এই যে হ্যাজার্ডটা হচ্ছে, এখন কোনটা কোন প্রকারের হ্যাজার্ডে পড়তেছে এই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। তো এবার দেখেন এখানে আমরা যে হ্যাজার্ড গুলো চেক করব, ওই 6 প্রকারের কথা মাথায় রাখবো না। এটা ক্লিয়ার করার জন্য এখন এই কথাগুলো বলছি। আমরা হ্যাজার্ডটা চেক করব 3টা প্যারামিটারে। একটা হচ্ছে এক ধরনের হ্যাজার্ড যেটা থাকলে প্রতিষ্ঠানে শিক্ষার্থী মরে যেতে পারে, এটা এক ধরনের হ্যাজার্ড। আরেক ধরনের হ্যাজার্ড হচ্ছে শিক্ষার্থী আহত হতে পারে। আরেক ধরনের হ্যাজার্ড হচ্ছে শিক্ষার্থী ডিসকমফোর্ট ফিল করতে পারে। তো যেটা ডিসকমফোর্ট করে সেটা সর্বনিম্ন হ্যাজার্ড, তার ক্ষতির মাত্রা খুব কম। যেটা ওই যে ইনজুরি হইতে পারে অর্থাৎ আহত হইতে পারে সেটা হচ্ছে মিডিয়াম, আর যেটাতে নিহত হয় সেটা হচ্ছে লো। তো এই রিস্কের লেভেল হচ্ছে 3টা। হাই মানে হচ্ছে মরে যাবে, মিডিয়াম মানে হচ্ছে আহত হবে, আর লো মানে হচ্ছে ডিসকমফোর্ট ফিল করবে। এই 3টা লেভেল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই। আচ্ছা, একটু খেয়াল করবেন, এভিডেন্স গুলোতে অনেকের রকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা যা আছে এভাবে থাকবে, আমি আপনাদেরকে এটা এভিডেন্সটা দিয়ে দিব। হ্যাঁ, এটা দেখে দেখে just কোথায় চেঞ্জ করতে হবে এই বিষয়গুলো একটু মনে রাখবেন আর বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। এখানে দেখেন কন্টাক্ট ইনফরমেশন, এইখানে সাধারণত কন্টাক্ট ইনফরমেশন গুলো আসবে। দেখেন এখানে যেই ব্যক্তি এই অ্যাসেসমেন্টের জন্য বা ট্রেনিং করানোর জন্য হ্যাজার্ড ইন্সপেকশন করবে, ওনার নামটা এখানে বসবে। মানে আপনি যদি অ্যাসেসর হন আপনার নাম হবে, আপনি যদি ট্রেনার হন আপনার নামটা এখানে বসবে। তারপর আপনি যেই ডেটে ইন্সপেকশন করবেন সেই ডেটটা এখানে বসাবেন। এটা খালি রাখবেন, এটা কলম দিয়ে আপনি ডেটটা লিখবেন। তো সাধারণত এই ইন্সপেকশনটা কখন হয়? যদি ট্রেনিং করান তাহলে ট্রেনিং যেদিন শুরু হয় কমপক্ষে তার একদিন আগে হলো আমরা ইন্সপেকশনটা করে রেডি করি, তাই না? আর যদি অ্যাসেসমেন্ট হয়, নিয়ম বা নৈতিকতা যেটা বলে যে আজকে যদি অ্যাসেসমেন্ট হয় তাহলে আগের দিন আমাদের হ্যাজার্ড চেকলিস্ট বা হ্যাজার্ডটা চেক করা উচিত। তাহলে আপনি যেই দিন অ্যাসেসমেন্টে বসবেন তার আগের দিনের ডেটটা এখানে দিতে পারেন। ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? জি কলম স্যার। দিয়ে লিখবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে অস কোঅর্ডিনেটর। অস মানে হচ্ছে অকুপেশনাল স্যার। সেফটি এন্ড স্যার বলেন।
ধরেন অ্যাসেসমেন্ট নিতে তো আমি যাব, তো আমি তো মানে যারা অ্যাসেসমেন্ট নিতে যায় আর কি সচরাচর যে স্যাররা, তো ওরা তো যায় হচ্ছে সকালবেলা, আগের দিন তো প্রতিষ্ঠানে যায় না। কিন্তু নিয়ম আগের দিন যাওয়া, কারণ কি বলেন তো? আপনি আগের দিন যাবেন, চেক করবেন, কোনো সমস্যা দেখলে আপনি পরীক্ষার দিন, অ্যাসেসমেন্টের দিন যেন কোনো সমস্যা আপনার এবং আপনার শিক্ষার্থীদের পোহাইতে না হয়, এই জন্য এটা আপনার দায়িত্ব। তাহলে আপনি কি বলেন, এটা কি আপনার দায়িত্ব না? তা তো অবশ্যই স্যার। অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে আমরা শিখবো এটা যেটা বইয়ে লেখা আছে, নীতি নৈতিকতা শিখা এক জিনিস আর করা আরেক জিনিস, তাই না? সবকিছু ভালো শিখায়, কিন্তু তাহলে বাংলাদেশে কি এটা স্যার একটু আগের দিন দিব, নাকি মনে করেন যে আগের যেদিন দিন যাবো সেদিন সকালেরটা দিলাম ডেট? আগের দিন দিবেন, আপাতত এতটুকু পর্যন্ত আগের দিন দিবেন। কিন্তু ওকে স্যার। ফাইনালি অ্যাসেসমেন্টে যখন যাবেন তখন তখনকার পরিবেশ, এনভায়রনমেন্ট অনেক কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, আপাতত যেভাবে বলতেছি এভাবে একটু মাথায় রাখেন। আচ্ছা, তবে আপনি যদি আসলে রিয়েলি অ্যাসেসমেন্টে যান, তাহলে তো আপনি যেদিন যাবেন ওই দিনের ডেটটা এখানে দিবেন, এটাই তো আসলে মূল কথা। আপনি যেদিন ইন্সপেকশন করবেন ওই দিনের ডেটটা দিবেন। কিন্তু আমরা যেহেতু করতেছি না, আমরা ফেকলি এই ডকুমেন্ট গুলো করতেছি, তাদেরকে বোঝাচ্ছি যে আমরা ডকুমেন্ট গুলো বুঝি পারি, এই জন্য আমরা এখানে এই ডেটটা বসাবো। কিন্তু যদি অ্যাসেসর আপনাকে কোশ্চেন করে আপনি কেন গতকালকে ডেটটা বসাচ্ছেন, তখন আপনি বলবেন যে আসলে আমি আগের দিন চেক করছি, আমি দায়িত্ববান মানুষ, আমি এই জন্য আগে চলে গেছি, আগে চেক করছি। মানে আপনার জন্য কথাটা যুক্তি রেডি থাকে। তারপরে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কোঅর্ডিনেটর, এইখানে আপনি ওই প্রতিষ্ঠানের যে কোঅর্ডিনেটর আছে, কোঅর্ডিনেটর আছে, ওর নামটা এখানে বসাবেন। তারপর দেখেন লেখা আছে ম্যানেজার বা রেসপন্সিবল। হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন না মনে হয়। ক্লিয়ার আছে তো? আচ্ছা, এইখানে বসাবেন আপনার প্রতিষ্ঠানের ম্যানেজারের নাম। ঠিক আছে, তো একটু বলেন তো যে কোঅর্ডিনেটরের মানটা বেশি থাকে নাকি ম্যানেজারের নামটা বেশি থাকে, মানে কার মূল্যটা বেশি আপনাদের চোখে? স্যার ওএসএস কোঅর্ডিনেটর। আচ্ছা, তাই স্যার রেসপন্সিবল, কিন্তু টেকনিক্যালি ওএসএস। আচ্ছা, তো যাই হোক, আপনারা এখানে দুই জায়গায় দুইটা নাম ব্যবহার করবেন। ঠিক আছে, তবে এই নামগুলো যেন একটু ভ্যালিড হয়, একটু সম্মানের সাথে লিখবেন। হ্যাঁ, বিশেষ করে ম্যানেজার লিখলে এইসব নামের পূর্বে ইঞ্জিনিয়ার যদি থাকে, ইঞ্জিনিয়ার শব্দটা বসানোর চেষ্টা করবেন, একটু সম্মান রেসপেক্ট যেন আপনার সিএসএ বা আপনার এভিডেন্সে ফুটে ওঠে, এই হচ্ছে কথা। স্যার আমরা যেদিন অ্যাসেসমেন্ট দিতে যাব তখন এখন তাহলে কার নাম লিখবো? আচ্ছা, এই তো গুড, এই জট কাটাইতে হবে আস্তে আস্তে। এখন আপনি এখানে যেমন যে কোনো একজনের নাম লিখতে পারেন। এখন আপনাদেরকে আমি যেটা বলবো, যেটা লিখবেন, আপনি কি এখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরিতে আছেন বলুন তো? জি স্যার, চাকরিতে আছি। আপনার ওই প্রতিষ্ঠানটা চিন্তা করবেন, আপনার ওই প্রতিষ্ঠানের ম্যানেজার যে, তার নাম এখানে বসায় দিবেন, আপনার প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর যে, তার নাম এখানে বসায় দিবেন। স্যার কিছু মনে না করলে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ অনুমতি স্যার, দিন। শিওর স্যার। আচ্ছা, এখানে ওয়াশ কোঅর্ডিনেটর বলতে আসলে বোঝাচ্ছে যে যিনি এই যে কোর্সটা পরিচালনা করেন বা যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম বলেন বা অ্যাসেসমেন্ট বলেন, এটার সার্বিক দায়িত্বে যিনি থাকেন। আর ম্যানেজার হচ্ছে যে পুরা প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি থাকেন। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে যেমন একটা কলেজের মধ্যে ভাইস প্রিন্সিপাল থাকে এবং প্রিন্সিপাল থাকে। ভাইস প্রিন্সিপাল হচ্ছে যে উনি প্রতিষ্ঠানিক যে একাডেমিক বিষয়টা আছে সেটা দেখে থাকেন, আর প্রিন্সিপাল হচ্ছে যে প্রতিষ্ঠানের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্বিক বিষয়টা দেখে থাকেন। এখানে কোঅর্ডিনেটর হচ্ছে ম্যানেজারের অধীনস্থ একজন ব্যক্তি থাকবে, যিনি এই ট্রেনিং কিংবা অ্যাসেসমেন্ট রিলেটেড যাবতীয় কার্যক্রম দেখাশোনা করবেন। আর ম্যানেজার হচ্ছে যে উনি পুরো প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে দেখাশোনা করবেন। চমৎকার। আমি তাহলে পজিশন হিসেবে সম্মানের জায়গায়, রেসপেক্টের জায়গায় ম্যানেজারের দামটা একটু বেশি, তাই না স্যার? জি স্যার, মানে ম্যানেজার হলো যে একটা প্রতিষ্ঠান প্রধান হবেন, সাধারণত প্রধান থাকে প্রতিষ্ঠানের, উনি থাকেন ম্যানেজার।
আমাদের টিভেট সিস্টেমের মধ্যে দেখা যায় আর কি। আর ওয়াশ কোঅর্ডিনেটর হচ্ছে উনি প্রোগ্রাম ম্যানেজার বলা যায় আর কি, যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামের উনি সার্বিক দায়িত্বে। কারণ অ্যাসেসর হোক বা ট্রেনার হোক, ট্রেনার কিন্তু ম্যানেজারকে চিনবে না, মানে প্রাথমিকভাবে ট্রেনার গিয়ে খুঁজবে যে এই প্রোগ্রামটা যে হচ্ছে, এই ট্রেনিং বা এই অ্যাসেসমেন্টটা যে হচ্ছে, এইটার কোঅর্ডিনেটর কে, এটাকে কে কোঅর্ডিনেট করতেছে, তার সাথে কথা বলবে। কিন্তু বাস্তবায়ন যদি করতে যায় সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজারের প্রয়োজন হবে। এই জন্য এখানে কোঅর্ডিনেটরকে, মানে কে কাকে এই বিষয়টাকে সার্বিক বুঝিয়ে দেওয়া হয়েছে, তার নামটা আসছে ওয়াশ কোঅর্ডিনেটর হিসেবে, এবং ম্যানেজার হিসেবে আসছে যার মানে আন্ডারে এই কাজটা সম্পূর্ণ হবে। চমৎকার, আশা করি সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। প্রশ্ন থাকলে এখন করতে পারেন, এখন ক্লিয়ার না হলে ভবিষ্যতে আরো এভিডেন্স আপনি পাকাবেন। আচ্ছা, এবার দেখেন, এই যে আপনি ফ্লোর চেক করবেন, ধরেন আপনার যে মেশিন গুলো আছে সেগুলো চেক করবেন, তারপর আপনার যে আগুন সম্পর্কিত যে বিষয়গুলো থাকে প্রতিষ্ঠানে এগুলো চেক করবেন, সিঁড়িটা চেক করবেন, তারপর জায়গা সঠিকভাবে আছে কিনা এটা চেক করবেন, ইলেকট্রিক্যাল কোনো ধরনের হ্যাজার্ড আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটা চেক করবেন। তারপরে ধরেন এই যে আপনি কম্পিউটার অপারেশনের অ্যাসেসমেন্ট নিতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে আইটি সাপোর্ট দেওয়ার জন্য লোক নাই, বা ক্লিন করার মতো কোনো ব্যক্তি নাই, এখানে দেখবেন। তারপর ফার্স্ট এড বক্স আছে কিনা, কোনো ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট বিন ঝুড়ি এগুলো আছে কিনা, এই সবগুলো বিষয় আপনি চেক করবেন। চেক করে আপনি এবার এখানে এসে সামনের ডান দিকে কাজ করবেন। এবার এই ফর্মটা কিভাবে তৈরি করা হয়েছে এই সম্পর্কে একটু বলি। প্রথমত এইভাবে এখান থেকে এই বাম দিকের যে কলামটা দেখা যাচ্ছে, এই কলামটাতে সাধারণত সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। তারপরে এই যে রিস্ক এর ঘরে আমরা যদি সমস্যা থাকলে তাহলে আমরা টিক দিব, আর না থাকলে আমরা টিক দিব না। নো রিস্ক, সমস্যা না থাকলে টিক দিব, আর যদি সমস্যা থাকে তাহলে টিক দিব না। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই ডাস্ট এন্ড রাবিশ অর্থাৎ ময়লা নিয়ে একটা সমস্যা দেখা গেছে। তো এই জন্য এটা রিক্সের ঘরে এখানে কি করছে, রিক্স যেহেতু উপরেরটাতে ছিল না কিন্তু এটাতে আছে, রিক্স আছে বিধায় টিক দেয় না, কিন্তু উপরে তো লেখা আছে নো রিক্স। তো এই জন্য রিক্সে আছে, এই জন্য রিক্সের ঘরে টিক দেওয়া হয়। এবং রিক্সটা এবার কোন লেভেলে পড়ে, রিক্সের লেভেল কয়টা? তিনটা, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে এইচ। এইচ মানে হাই, এম মানে মিডিয়াম, এল মানে লো। তার মানে এই যে রিক্সের লেভেলটা কত লো এটা এখানে বর্ণনা করা হয়েছে। এইবার দেখেন, ওই যে বলছি না আমি যে 6 প্রকারের হ্যাজার্ড আছে, এই যে ডাস্ট এন্ড রাবিশ, এই সমস্যাটার কারণে একজন শিক্ষার্থীর বা প্রতিষ্ঠানের যারা আছে তাদের কি সমস্যা হতে পারে, এই সমস্যাটা এই ডিটেইলে এখানে বর্ণনা করা হয়েছে। এবং এই সামনের দিকে দেখেন কে এটার জন্য দায়িত্ববান, কে দায়িত্ব নিবে। এখানে আপনি কোর্স কোঅর্ডিনেটর এর নামটা সুন্দর করে বসায় দিবেন, প্লাস ম্যানেজারের নামটা বসায় দিবেন, কারণ এই দুইজন আপনার এটাকে সলিউশন করে দিবে। সবাইকে এই শব্দ সানিস্তারে, হ্যাঁ আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন বলেন তো? জি স্যার। জি স্যার। তাহলে আপনাদেরকে আমরা এই এভিডেন্সটা দিয়ে দিব, আপনারা একটু বুঝে বুঝে সুন্দর করে এই পুরো এভিডেন্সটা করে ফেলবেন। হ্যাঁ, তো একটু দায়িত্ব নিয়ে নিজেরা এই এভিডেন্সটা সেম করব। সেম করা ঠিক হবে না, একটু চেঞ্জ করলে ভালো হয়, কারণ আপনাদেরকে এবার বলে দিই। হ্যাঁ, কে কোথায় চেঞ্জ করবেন, সবাই করবেন না, সাধারণত কালারটা চেঞ্জ করবেন। হ্যাঁ, কালারটা একজনের মতো করবেন। নিয়মটা হচ্ছে যে এটা আমি এখানে আপনাদেরকে দেখাবো, দেখানোর পর বলে দিব, আপনারা করে নেবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের যে সময়, আপনারা তো করবেন না। এখন আমি যেটা করবো আপনাদেরকে এটা দিয়ে দিব, এটা ঠিক থাকবে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এটাকে চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? এই যে দেখেন, এই স্যার এখানে দেওয়া হয়েছে এই যে ডাস্ট এন্ড রাবিশ এই নিয়ে সমস্যা আছে, তাই না? এখন আপনি এমন হইতে পারে যে আপনি এটাতে
রিক্সের ঘরে টিক দিলেন না, নো রিক্স দিয়ে দিচ্ছেন, এটাকে আপনি কেটে দিলেন, এটাকে আপনি কেটে দিলেন, এটাকে আপনি কেটে দিলেন, সমস্যা নেই। প্রশ্ন হলো এটা যে আপনি যে টিক দিয়েছেন রিক্সের ঘরে, এই রিক্সের মাত্রাটা এখানে উল্লেখ আছে কিনা এবং এই মাত্রাটার কারণে কি সমস্যা হতে পারে, এই সমস্যাটা এখানে ডিসক্রাইব করবেন। এটার দায়িত্ব কে নিবে সেটা এখানে ডিসক্রাইব করবেন। এখন আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে কোনটা পড়বেন, এটা পড়বেন, সমস্যা আছে কিনা, সমস্যা আপনি দেখাবেন কিনা, আপনার যুক্তি আপনি রেডি করবেন বা সাজায় ফেলবেন, এই হচ্ছে কথা। কিন্তু অনুরোধ থাকবে আপনারা যারা সবাই একসাথে একত্রিত হয়ে অ্যাসেসমেন্টে বসবেন, সবারটা যদি সেম থাকে তাহলে অসুবিধা হবে। এই জন্য আপনারা চেঞ্জ করবেন, আপনারা এই নামগুলো চেঞ্জ করবেন। আমি কি বলছিলাম বলেন তো? বলছিলাম যে আপনারা যে প্রতিষ্ঠানের বর্তমানে ট্রেনার আছেন, ওই প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটরের নামটা বসাবেন, ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা ম্যানেজার যে আছে তার নামটা এখানে বসাবেন, তাহলে আশা করা যায় যে সমস্যা হবে না। এবার কি ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝতে জি স্যার। জি স্যার। তবে একটা কথা বলি, এখন একটা মজার বিষয় দেখেন, আমি যদি প্রত্যেকটাতে এই টিক উঠায় না দিয়ে প্রত্যেক নো রিক্সের ঘরে টিক দিয়ে দিই, আর তাহলে তো আমার এখানে আর কিছু লেখা লাগতেছে না। এম আই রাইট? জি স্যার, ওইটাই করার লাগবে তাহলে। এই না, এটা করা স্যার, যাবে না। এইভাবে করলে কি কোনো সমস্যা হবে শুধু নো রিক্সের না, না। করে টিক দিলে? না না, এটা করবেন না, এটা করবেন না। আপনি জি প্রত্যেকটা স্যার, আমি অপশন ভালো করে বুঝে বুঝে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড দেখাবো, এক একজন হচ্ছে ওই যে ক্লিননেস হ্যাজার্ড দেখাইলো, মানে এক একজন এক একটা দেখাইলে হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ লাইটিং এ আপনারা দেখাইতে পারে, আলো স্যার, এই যে অকুপেশন অনুযায়ী যদি হ্যাজার্ড দেখানো হয় তাহলে কি সমস্যা হবে? যেমন আমি তো ওই যে জেনারেল মেডিকেলের কেয়ার গিভার, আমি যদি ফার্স্ট এইড বক্সের মধ্যে ওইটা দেখাই তাহলে তো সমস্যা নাই নাকি? শুনেন, এমন কোন মানে হাই লেভেলের সমস্যা দেখাবেন না, বুঝাই আমি আপনাদেরকে। যদি আপনি হাই লেভেলের সমস্যা দেখান তাহলে তো মরে যাবে, তাই না? আপনি তো অ্যাসেসমেন্টে নিতে পারবেন না, বুঝছেন? তাহলে আবার সমস্যা হবে কি, আপনি শেষ মুহূর্তে গিয়ে কমেন্টে লিখতে পারবেন না। এই যে এই কমেন্ট বক্স আছে, শেষ মুহূর্তে একটা বক্স আছে, এইখানে আপনি লিখতে পারবেন না যে সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এটা লিখতে পারবেন না, আর আপনি ওই দিন অ্যাসেসমেন্ট নিতেও পারবেন না। ঠিক আছে? এই জন্য আপনি এই লো লেভেলের রিস্ক গুলা লিখবেন, মানে অ্যাটলিস্ট আপনার যদি কোশ্চেন করে আপনি জিজ্ঞেস করবেন, আপনি বলবেন যে এটা এই জন্য, এই সমস্যাটাই হইলে এটা হইতে পারে, আপনি জাস্ট কারণটা ব্যাখ্যা করে দিবেন, তাহলে হয়ে গেছে। তো অবাক করার একটা বিষয় দেখছি, একজন ট্রেইনি কম্পিটেন্ট হয়েছে, সে কি করছে জানেন? এই আপনাদের এই পলিসি ব্যবহার করছে, সে এক দাঁড়াতে সবগুলা টিক দিয়ে দিছে, বুঝছেন? কিন্তু বিষয় হচ্ছে আপনারা এটা করবেন না। সবগুলো স্যার নো রিস্ক দিছে। নোটিশ দিচ্ছে, বাট শুধু দুইটা একসাথে এগুলো দিচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন কি জানেন? আপনারা চেষ্টা করবেন এই প্রত্যেকটা ধাপ আছে না, এই ফ্লোর একটা ধাপ, এখানে একটা মানে হালকা লো রিস্ক দেওয়ার চেষ্টা করবেন, এখানে একটা লো রিস্ক দেওয়ার চেষ্টা করবেন। এখন দায়িত্ব আপনাদের, আপনারা এই যে এইটার বাংলা মিনিং কি এটা আপনারা ট্রান্সলেট করবেন, পড়বেন, বুঝবেন। সমস্যা হলে বর্তমানে চ্যাট জিপিটি আছে, অনেক বড় বড় এআই আছে, এদের সাহায্য নিয়ে আপনি এটাকে চেঞ্জ করবেন। তবে অনুরোধ থাকবে সবাই হুবহু কপি করবেন না। আরেকটা অনুরোধ থাকবে, সবাই এই নো রিস্কের ঘরে টিক দিয়া বিপদ থেকে বাইতে গেছেন এরকম কইরেন। ক্লিয়ার? আর এই নামগুলো একটু চেঞ্জ করবেন। সেম যদি নাম থাকে তাহলে অসুবিধা হবে কি, আপনারা দুইজন বন্ধু একসাথে পরীক্ষায় গেলেন, আপনাদের এটা দেখা বলবে যে আপনারা দুজন কপি করছেন, পরে দেখবেন নোটিয়ে দিয়ে দিবে। তো এটা যেন না হয়। তাহলে কি আমরা দ্বিতীয় এভিডেন্সে যাইতে পারি? এই দ্বিতীয় এভিডেন্সে যাওয়ার আগে এইখানে দেখেন লেখা আছে ম্যানেজার নেম, দেখেন এখানে কিন্তু ম্যানেজার নেমে সমস্যা আছে। জানার স্যার আছেন? জি স্যার, এটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল, তবে এই বিষয়টা সম্পর্কে আমি আরেকটু ডিটেলসে জিজ্ঞেস করেছিলাম। ওইটা মানে ইস্যু না, মানে এই নিচের যে ম্যানেজার নেমটা আছে এইটা আপনি চাইলে ডিফারেন্টও রাখা যায়, চাইলে সেমও রাখা যায়। আচ্ছা, তো আপনারা সবাই সেম রেখে দিবেন, হ্যাঁ? সেম রাখাটাই বেটার। সেম রেখে দিবেন। আর আরেকটা বিষয় স্যার যদি একটু অ্যাড করি আপনার কথার সাথে, উপরের যে এভিডেন্সটা ওনার যারা আছে সবাই মানে ইনফরমেশন গুলা যাতে থাকে, প্রত্যেকে চাইলে চেঞ্জ করতে পারবে, বাট এখানে বাম পাশে যে ইনফরমেশন গুলা আছে সেই ইনফরমেশন গুলা যাতে অবশ্যই থাকে।
হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গায় চেঞ্জ করার দরকার না, জাস্ট চেঞ্জটা করবেন এখানে। আপনি তাহলে এটা টিক উঠাই দিয়ে আপনি উপরেটাতে টিক দেন, কারণটা আপনি নিজে থেকে লিখেন, দায়িত্বকে সেটা লিখেন। এটা আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় এভিডেন্সটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, স্যার এইচডব্লিউ কি দ্বিতীয় এভিডেন্স দুইটা করে দিয়ে দিবেন? বুঝি নাই। মানে একদিনে এইচডব্লিউ এভিডেন্স একটাই দেন না স্যার? এখানে তো বেশি কাজ নাই ম্যাম। আচ্ছা, যদি একটা যদি দেই তাহলে সমস্যা হবে কি জানেন, আমাদের প্রায় 22টা করতে হবে। তো 22টা 22টাতে এভিডেন্স করতে হবে? 23টা এভিডেন্স করতে হবে, দেখছেন? তো আপনাদের ক্লাস তো প্রত্যেকটা শেষ হয়ে যাবে, অনেক ইয়ে হয়ে যাবে। একটু ইয়ে নেন, দায়িত্ব নেন। এখানে কি কঠিন কিছু দেখাইলাম? সিক্স গুলো না স্যার, বুঝতে হবে, কঠিন কিছু বাট না আপনাকে স্যার। সময় দিতে হবে। স্যার প্রথম কয়েকদিন একটু কমিয়ে দেন, তারপর বাড়িয়ে দিন। আচ্ছা, এখন মিনিমাম প্রথমের দুইটা তো কম, দিবেই। প্রথমের পড়ালেখা একটু কমই হয়। হ্যাঁ আচ্ছা, প্রথমে 2টা করে দেন, পরে 3-4টা করে দেন। হ্যাঁ স্যার, এবার দুইটা 2 করে নম্বর দেন, এর এভিডেন্সটা বেশি না একটু স্যার। দেখেন। আচ্ছা স্যার, 2 নম্বর এভিডেন্সটা দেখেন। এখানে বলা হয়েছে স্যার মেইনটেনেন্স স্যার এক এন্ড নাম্বার হাউসকিপিং এভিডেন্সের ফর। যেখানে, হ্যালো স্যার, জি এক বলেন। নাম্বার এভিডেন্সের যেখানে আসলে ওই যে রিক্স লেখা আছে তার পাশে এল লেখা দেখতেছি, রিক্স লেভেলের, এটা কি বুঝলাম না একটু। এল মানে লো। এই যে উপরে পড়াইলাম না, যে যদি একজন শিক্ষার্থী ডিসকমফোর্ট ফিল করে তাহলে লো, আর যদি মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হাই, আর যদি আহত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মিডিয়াম। এখন আপনাদেরকে একটা কোশ্চেন করি। আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, গিয়ে দেখলাম যে প্রতিষ্ঠানের রুমের মাঝখান দিয়ে তারা টানছে। এখন এইটাকে আমি এই হ্যাজার্ড ইন্সপেকশনে আমি কি হাইয়ে দেখাবো, মিডিয়ামে দেখাবো, নাকি লোতে দেখাবো? স্যার তারটা কি নিচে ফ্লোরে পড়েছিল নাকি উপরে দেওয়া? হ্যাঁ, ধরেন ফ্লোরে পড়ে আছে বা উপরে মাঝখান দিয়ে যাচ্ছে গেছে। স্যার লো ফ্লোর। দেখাবো স্যার, কারণ এটা তো অপসারণ করা যাবে। চমৎকার, লো দেখা যাবে। আচ্ছা, স্যার আরেকটা আবার যদি, প্রতিষ্ঠানে গেলেন, স্যার যদি ওখানে মনে আরেকটা করেন যে, প্রতিষ্ঠানে আপনি বলেন বলেন, কি আপনার যেমন। না স্যার আমি বলতেছি যদি হচ্ছে আপনার ওই তারের মধ্যে ইনসুলেশন ভালো না থাকে তাহলে সেটা আমি মিডিয়াম দেখাইতে পারি, কারণ ওখান থেকে তো দেখাতে পারেন। হ্যাঁ, তার যদি লিক টিক থাকে তাহলে লো লিক মিডিয়াম থাকে। দেখাতে পারেন, তাই না? লিকেজে। আচ্ছা, এবার গিয়ে দেখলেন যে আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলেন যে ওদের প্রতিষ্ঠানে অনেক বড় একটা গর্ত। তো তখন এটাকে আপনি হাই দিবেন না মিডিয়াম দিবেন না রিস্ক দিবেন? হাই। মিডিয়াম মিডিয়াম স্যার স্যার, মিডিয়াম দিব স্যার, কারণ মিডিয়াম দিব স্যার। ইনজুরি হতে পারে আর কি, তো হবে এমন তো হতে না। পারে। ওই জায়গাটা চারপাশে আপনি একটা কোনো চিহ্ন দিয়ে মানুষকে বুঝায় রাখলেন যে এটাতে যাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, দৃশ্যমান আমি একটা হ্যাজার্ড চিহ্ন দিলাম আর কি, ডেঞ্জার। হ্যাঁ, good. তারপরে ধরেন একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলেন যে অনেক বড় একটা গ্লাস করা দরজা। তো ওই দরজার ভিতরে কোনো লাল চিহ্ন দিয়ে ক্রস দেওয়া নাই, কোনো স্টিকার লাগানো নাই। সেক্ষেত্রে তো একজন শিক্ষার্থী যে কোনো মুহূর্তে মানে দরজা বা কোনো কিছু আছে কিনা এই কথা চিন্তা না করে সে হয়তো সোজা হাঁটা শুরু করতে পারে, তাই না? সেক্ষেত্রে আপনি ওটাকে কি দিবেন? মিডিয়াম স্যার, কারণ এখানে আহত হইতে পারে। মিডিয়াম দিব স্যার, হ্যাঁ, যে কোনো medium। ইনজুরি হতে পারে। তো এটার জন্য আপনি অ্যাকশন দিবেন না? অ্যাকশন দিবেন একটা লাল কষ্টি দিয়ে যেন মাঝখানে ক্রস দিয়ে দেয়, চিহ্ন দিয়ে দেয়, তাই না? এই হচ্ছে বিষয়। অথবা লো দিতে পারেন আপনি, ঠিক আছে? লো দিয়ে অ্যাকশন দিয়ে দিবেন, ওই যে চেঞ্জ করে না, মিডিয়াম দিবেন এটা। আচ্ছা, এইভাবে একটু বুঝে বুঝে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের দায়িত্ব থাকবে কি জানেন, এই বাম দিকে যতগুলো পয়েন্ট আছে না, এই প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে বুঝে বুঝে ট্রান্সলেট করে পড়বেন, কারণ আপনি কিন্তু দিন শেষে অ্যাসেসর হতে যাচ্ছেন, আপনি কিন্তু ট্রেনার হতে যাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। এরপর 2 নম্বরটা দেখেন। 2 নম্বরে কি হয়েছে যে আমার রুমটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আমার ইয়েটা ট্রেনিং যেখানে করাবো ওই হাউসটা ঠিক আছে কিনা, ওইটার সবকিছু মেনটেন করা, প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা, এটা চেক করবেন আপনি 2 নম্বরের বিষয়। অর্থাৎ চেক করবেন, চেক করে যদি দেখেন ঠিক তাহলে ওয়াই মানে ইয়েসে টিক, আর যদি দেখেন ঠিক না তাহলে নোটে টিক। এবং এটার বিরুদ্ধে অ্যাকশনটা কি হবে, এই যে দেখেন এখানে আপনি অ্যাকশনটা লিখবেন, দেখছেন অ্যাকশনটা কি লিখছেন, অ্যাকশন লিখে দিচ্ছেন। এবং এই অ্যাকশনের দায়িত্বটা কে নিবে, ওই 2জন উপরের 2জন দায়িত্ব নেবে, ঠিক আছে?
এখানেও চেঞ্জ দেখা যাচ্ছে, রেসপন্সিবল পার্সন। আচ্ছা, এখানে স্যার শুধুমাত্র কোঅর্ডিনেটরের নাম হবে আর কি স্যার, আর কত দিনের মধ্যে মানে কতক্ষণের মধ্যে এটা সম্পন্ন করবে সেটা আর কি স্যার। করবে এটা ডেটটা এখানে বসাবে। হ্যাঁ, এখানে ডেটটা বসাবে। তো আপনারা কি করবেন, এই যে কোর্স কোঅর্ডিনেটর যে আছে না, এটা তো কোর্স কোঅর্ডিনেটর আর কোঅর্ডিনেটর, এদের মধ্যে আসলে চেঞ্জ হয় না, আপনারা সেম নামেই বসায় দিতে পারেন। হ্যাঁ, এখানে ওই যে আমিনুল স্যারের কথাই বসায় দিতে পারেন, নাকি দেলোয়ার স্যার কি বলেন? বুঝি নাই স্যার বিষয়টা। যেমন আপনি তো এখানে হ্যাঁ হ্যাঁ দিবেন না এটা এই যে স্যার আনিসুর রহমান। হ্যাঁ আনিসুর রহমান, এটা স্যার ভুলবশত ওই যে হাসান আহমেদ এটা থেকে গেছে আর কি। এখানে ওই কোর্স কোঅর্ডিনেটর সেম নামটাই বসবে আর কি। আচ্ছা, তাহলে এটা এখানে আপনারা বসায় দিবেন। এই এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে দুইটা এভিডেন্সের জন্য এই বাম পাশের লেখাগুলো পড়বেন, আর এটা যেভাবে আছে হুবহু সেম রাখবেন না। আপনারা কি করবেন, এগুলাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, সর্বাত্মক চেঞ্জ করার চেষ্টা করবেন। আপনি যদি একান্তই কোনোভাবে কোনো কিছু চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি কালারটা হলেও চেঞ্জ করবেন, নামগুলো চেঞ্জ করবেন, ডেটটা চেঞ্জ করবেন, ডেটটা কলম দিয়ে লেখার জন্য জায়গা রাখবেন। এই হচ্ছে কথা। তাইলে এভাবে আপনারা দুইটা এভিডেন্স করে ফেলবেন। আর মনে রাখবেন, এখানে এসে এই কমেন্ট লিখবেন, ভালো একটা কমেন্ট লিখবেন। বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করা যায়, আপনারা এইটাকে কপি করে বলবেন যে এইটার মতো করে আরেকটা চমৎকার কমেন্ট করে দাও, কমেন্ট লিখে দাও হিউম্যানাইজ করে, অর্থাৎ মানুষের মতো করে তুমি একটা চমৎকার কমেন্ট লিখে দাও, এত ক্যারেক্টারের, 200 ক্যারেক্টারের, 130 ক্যারেক্টারের, ওইটা চেঞ্জ করে দিবেন। তাইলে আপনি জোর গলায় বলতে পারবেন যে স্যার আমি এটা চেঞ্জ করিনি, আমি আরেকজনের তো কপি করিনি। এই হচ্ছে কথা। তো 3 নাম্বার আপনারা যেটা করবেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএস। এইখানে আপনি কি করবেন, আপনার সিএস এর কভার পিকটা নিয়ে আসবেন। তারপর আপনার ওই যে আপনার যে সিএস আছে, ওই সিএসটা সম্পর্কে একটু কথা বলি। আপনার সিএস এ তো কমপক্ষে 8টা 9টা ইউনিট আছে, তাই না? এখন ওখান থেকে আপনি শুধুমাত্র একটা ইউনিট বাছাই করবেন, শুধুমাত্র একটা ইউনিট বাছাই করবেন। যে ইউনিটের উপর আপনি ট্রেনিং করাবেন, সেই ইউনিটের উপর আপনি অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট নেবেন। এই লাস্ট মুহূর্তের কথাটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। ইউনিট বলতে স্যার জব বুঝাচ্ছেন? না, এটা একটু দেখাই, একটু দেখেন। এই যে বলেন তো, এই বেচারার টোটাল ইউনিট কয়টা? 8টা। 13টা স্যার। 13টা কোথায়? আরো আছে, কই 13টা কই? 8টা, 2টা, 3টা। আচ্ছা, হ্যাঁ 8টা 13টা, অনেকগুলাই। হ্যাঁ, আচ্ছা 13টা। আপনারা কি করবেন, আপনারা এই যে দা অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি আছে না প্রত্যেকের, এইখানে যতগুলো আছে, এইখান থেকে শুধুমাত্র যে কোনো একটা নির্দিষ্ট ইউনিটকে সিলেক্ট করবেন, এইটার উপর আপনি ট্রেনিং করাবেন এবং এইটার উপরই আপনি অ্যাসেসমেন্ট নেবেন। এই কথাটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। এটা স্যার আমরা করছি, যে কোর্সটা করছি, যে লেভেল 3 তে যে কোর্সটা করছি সেটার উপর দিতে হবে, তাই না স্যার? হ্যাঁ, সেটার উপর হইতে হবে, তবে সেটা যেন ইন্টারপ্রেট সম্পর্কে না হয়, সেটার ভিতরে যেন একটা জব থাকে, মানে হাতে পায়ে করার মতো যেন একটা জব থাকে। আপনারা নির্দিষ্টভাবে যে কোনো একজন আপনাদের সিএসটার কথা বলেন, কার্ডটা দেখে দিব বলেন। স্যার আমি একটু বলি। ডাব্লিউএস এর মধ্যে যান। আমার হচ্ছে কেয়ার গিভার এল্ডারলি পারসন লেভেল 3। স্যার সবাই তো কম্পিউটার রিলেটেড, আপনি মেকানিক্যালে চলে যান স্যার। আপনি স্যার প্ল্যানিং এ যান। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে বুঝছেন? কনস্ট্রাকশন সেক্টরে দেখেন, প্লাম্বিং দেখেন অথবা টাইলস দেখেন। আচ্ছা শুনেন না, একটা দেখাইলে সবারটা হয়ে যাচ্ছে স্যার, কষ্ট পায় না। হ্যাঁ, দেখেন জেনারেল কেয়ার গিভিংটা নিলাম। আচ্ছা ডিজিটাল দিয়ে দেখাই দিই আমার যেটা আছে ভাই, তাহলে বুঝবেন যে না স্যার কারো প্রতি পক্ষপাত হচ্ছে না আর কি। আচ্ছা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর সিএসটা আমি বের করলাম। হ্যাঁ,
আপনাদেরকে আমি সিএস পড়াইছি, কিন্তু যারা আজকে নতুন তাদের কাছে হয়তো বা একটু খারাপ লাগতেছে। ওই দুইটা ক্লাস করলে আশা করি খুব ভালো লাগবে আপনাদের। একটু দেখেন, এই যে আমার ডিজিটালের যে সিএসটা আছে, এখানে টোটাল এই বিষয়গুলো আছে। একটু সবাই মন দিয়ে খেয়াল করেন। সিএস এর এই যে কোর্সের যে স্ট্রাকচার, এটা কিন্তু আবার 3 ভাগে ভাগ করছে, তাই না? এই যে জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। আপনারা যে একটা নির্দিষ্ট ইউনিট বাছাই করবেন, সেটা অবশ্যই অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি থেকে হইতে হবে। এই কথাটা আগে বুঝেন। তারপর দ্বিতীয় ধাপ, এখান থেকে আপনারা কোনটা নিবেন। এই যে আমার যে 4টা আছে, আপনাদের হয়তো 3টা থাকবে, 5টা থাকবে, 10টা থাকবে। এগুলোর মধ্যে আপনি কোনটা নিবেন? আপনি এমন একটা নিবেন যেটার ভিতরে কাজ আছে, যেটার ভিতরে হাত দিয়ে মানে স্কিল আছে, স্কিল যেটা আছে। এবার দেখেন তো, আমার এই যে অকুপেশন স্পেসিফিক ইউনিটের 4টা আছে, 4টার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারপ্রেট। বলেন তো ইন্টারপ্রেট মানে কি? ব্যাখ্যা করা না? ব্যাখ্যা করে। জি স্যার। তো জি স্যার, আমি কি ব্যাখ্যা করেন। এটা থেকে আমি ডেমো নিতে পারবো? সরাসরি পারবো না। তো আমি ডেমো নিতে পারবো কোথা থেকে? এই অ্যাপ্লাই থেকে। অ্যাপ্লাই মানে করা, তাই না? প্রয়োগ করা। আমি এখান থেকে জব নিতে পারবো। তারপর দেখেন লেখা আছে ইন্টারপ্রেট এসইও, এসইএম। এখান থেকে কি আমি জব নিতে পারবো সরাসরি? না। না স্যার। তো এই যে এখানে লেখা আছে প্র্যাকটিস, প্র্যাকটিস থেকে আমি জব নিতে পারবো, অর্থাৎ চর্চা করতে দিছি যেহেতু, এখান থেকে আমি তাদেরকে এক হাতে কলমে করে দেওয়ার মতো একটা জব দেখাইতে পারবো। তো আপনারা এমন একটা জব নিবেন, যেই জবটা থেকে এমন একটা ইউনিট নিবেন যে ইউনিটের ভিতর থেকে জব বের করা যায়। এবার বুঝেন নাই কে কে বলেন? স্যার বুঝছি, বুঝতে পারছি কিন্তু স্যার। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন স্যার। স্যার ওই যে এখানে আপনার হচ্ছে এই সিএস এর এটা অকুপেশনের এটা সিলেক্ট করার সময় কি নমিনাল আওয়ারটা হিসাব করা লাগে? ওগুলো তো আমি কিছু বলি না এখন পর্যন্ত। আমি বলছি যে স্যার আমি এখন যেটা হচ্ছে, বলছি সেটা বলছি। জি স্যার ওটা বুঝছি। এখন মনে করেন যে আমার হচ্ছে লেদ পারফর্মে, ধরেন আমি লেদ অপারেশন নেব, এখন লেদ অপারেশনে আমি একজন নিতেছি আর আমার সাথে আরো 2জন আছে, ওরাও কি এটার উপরেই করতে পারবে নাকি ওদেরকে আলাদা নিতে হবে? বুঝিলে, প্রশ্নটা আবার করেন। স্যার প্রশ্নটা করতেছি যে আমরা হচ্ছে 3জনে ধরেন অ্যাসেসমেন্টে বসবো একই দিনে। আচ্ছা তো লেদ আচ্ছা। পারফরমেন্স, লেদ মেশিন পারফরমেন্সের উপরে আমরা হচ্ছে অকুপেশনটা নিতে যাচ্ছি। 3জনে কি একটা থেকে নিতে পারবো নাকি 3জনকে আলাদা আলাদা 3 জায়গা থেকে নিতে হবে? এক জায়গা থেকে নিতে পারবেন, অসুবিধা নেই। ও, আচ্ছা এখন এক জায়গা থেকে নিলে সুবিধাটা হবে কি সেটা বলি। আপনি কি বললেন? লেদ অপারেশন, তাই না? এই সম্পর্কে আমি জানি না, একটু সহজে এক লাইনে বলবেন কি করান, আপনি কি শিখান? স্যার লেদ মেশিনে ওই যে বিভিন্ন ধরনের মেটাল কাটা হয়, কাটিং টুল, বিভিন্ন আর কি মেটাল রিলেটেড কাজ স্যার, টার্নিং ফেসিং এগুলো হয়। আচ্ছা, এখন দেখেন, আপনারা কি সবাই জানেন যে আপনারা যে অকুপেশনের ওই যেটা শিখাবেন, ওই শিখার ম্যাটেরিয়ালস আপনাকে নিতে হবে? ধরেন আমি মাটি কাটা শিখাবো, তাইলে আমার কোদাল নিয়ে যাইতে হবে স্টলে পরীক্ষা দেওয়ার জন্য। বুঝছেন বিষয়টা? আমি জ্বর মাপা শিখাবো, তাইলে আমাকে থার্মোমিটার নিয়ে যেতে হবে ডেমো শেখানোর জন্য। কিন্তু আমি কম্পিউটার অপারেশন শিখাবো, তাইলে কি আমার কম্পিউটার নিয়ে যাইতে হবে? বলেন তো। আপনাদের তো সহজ স্যার, কম্পিউটার তো না নিলে কম্পিউটার সব কম্পিউটার তো জায়গায়, এখানে আছেই, কম্পিউটার ল্যাপটপ। প্রজেক্টর সব জায়গায় থাকে। এখন আপনারা কোথা থেকে শিখাবেন সেটা আপনি বাছাই করবেন, সেটা আপনি সবচেয়ে সহজ দেখে একটা নেবেন। আশা করি সবাই এই বিষয়ে ভালো করে বুঝতে পারছেন। আমি না খুব ধীরে ধীরে আগাচ্ছি, যেন এই জায়গায় কারো অসুবিধা না থাকে। ক্লিয়ার? স্যার সহজ দেখে লেবু বলতে ধরেন আমরা লেদের কাজটা মোটামুটি সবাই পারি, 3জনে মোটামুটি ওইটা থেকে ভালো পারি। তো এখন অন্যান্য যেগুলো এটা আছে নেন। হ্যাঁ। স্যার এই আপনারা বিষয়ে ওইখান কি থেকে আমি নেন। একটু কিছু বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার। আচ্ছা, আখতারুজ্জামান স্যার, আপনি মানে কোন অকুপেশনের উপরে, মানে মেকানিক্যালের আপনার লেদ অপারেশন নাকি? আপনার জি অকুপেশনের জি, নামটা কি? মেশিন শপ প্র্যাকটিস। 3, মেশিন শপ জি প্র্যাকটিস 3, তাই না? আচ্ছা, আপনার এখানে দেখবেন যে একটা বেঞ্চ ওয়ার্ক আছে, বুঝছেন?
একটা ইউনিট আছে আপনার বেঞ্চ ওয়ার্ক। আপনি চেষ্টা করবেন যে সেই বেঞ্চ ওয়ার্ক থেকে জব নেওয়ার জন্য। কারণটা হচ্ছে যে টুইস্টনে যদি যান, আপনি যদি মিলিং মেশিন থেকে জব নেন, আপনার মিলিং মেশিন সেখানে নাই, আপনি নিয়ে যাওয়া সম্ভব না। পাশাপাশি আপনি যদি লেদ মেশিন থেকে জব নেন, লেদ মেশিনও আপনার সেখানে নিয়ে যাওয়া সম্ভব না। এবং মিলিং মেশিন এবং লেদ মেশিন এই বিষয়গুলা একটু ভালোভাবে মানে সময় নিয়ে বোঝাতে হবে। তো অতটা সময়ও দেখা যাবে যে অ্যাসেসমেন্টের সময় আপনার কাছে ওইভাবে থাকবে না। তো আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে যে আপনার যে বেঞ্চ ওয়ার্কটা আছে সেই বেঞ্চ ওয়ার্কটা আপনি বেঞ্চ ওয়ার্কের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আপনি নেবেন, সিলেক্ট করবেন। এতে করে কি হবে, আপনার যদি প্র্যাকটিক্যাল করতেও হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দুই একটা ফাইল বা হ্যাক্সো দুই একটা নিয়ে গেলে আপনি মোটামুটি কাজটা করতে পারবেন বা বুঝাইতে পারবেন। জি ভাই, কিন্তু হচ্ছে আমার জি জি বলেন। বুঝতে পারছি, কিন্তু আমার হচ্ছে এখানে ইউনিটে ওই বেঞ্চ ওয়ার্কের কাজটা নাই আপাতত। হ্যাঁ? এখানে হচ্ছে লেদ অপারেশন আপনার আছে, টুল আপনার কাটিং আছে। আপনার মেশিন শপ প্র্যাকটিস 3 তে বেঞ্চ ওয়ার্ক নাই? না, বেঞ্চ ওয়ার্কের কাজ নেই। বেঞ্চ ওয়ার্ক ছিল আপনার লেভেল 1, 2 এগুলোতে ছিল। স্যার কাইন্ডলি একটু আলামিন স্যার একটু দয়া করে আপনি মেশিন শপ প্র্যাকটিস 3 এটার সিএসটা একটু ডাউনলোড করবেন স্যার। সি হবে স্যার, MSCHI। ই দেন স্যার। এটা আমাদের ট্রান্সপোর্ট ইয়াতে মনে হয় স্যার, সেক্টরে। স্যার লেভেল 3টা ডাউনলোড করেন স্যার, লেভেল 3। আর যার অকুপেশন অনুযায়ী অ্যাসেসমেন্টের দিন কি টুলস ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে? লাইক আমি তো টিডিএম থেকে, মানে টেইলরিং এন্ড ড্রেস মেকিং, তো আমাকে সেখানে কি ফেব্রিক, সিজার এসব নিয়ে যেতে হবে অ্যাসেসমেন্টের দিন? জি ম্যাম। আমি তো কেয়ার গিভার এল্ডারলি পারসন, তাহলে কি আমার বিপি মেশিন, স্টেথোস্কোপ, থার্মোমিটার এগুলাও কি স্যার নিয়ে যেতে হবে নাকি? অবশ্যই স্যার নিয়ে যাবেন, ওইটা অবশ্যই নিয়ে যেতে হবে। আপনার একটা বিপি মেশিন নিয়ে যেতে হবে। তাহলে এভিডেন্সে আমরা যে জবটা উল্লেখ করব জি সেই স্যার, এই যে জবই এটাই হয়। আমাদের এখানে দেখাতে দেখেন, হবে, তাই না? এখানে ওগুলা দেওয়া নেই। লেথ পারফরম্যান্স আছে, আপনার টুল এন্ড কাটার গ্রাইন্ডার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমিও মেশিন শপ প্র্যাকটিস 3 করেছিলাম, আমাদের সময় একটা বেঞ্চ ওয়ার্ক ছিল। বেঞ্চ ওয়ার্কের কাজ এমনি করার লাগে ভাই, জেলার ভাই, আমাদের হচ্ছে কাজ হ্যাঁ। করার লাগে, আমরাও করছি বেঞ্চ ওয়ার্কে, কিন্তু হচ্ছে এটা আমাদের অকুপেশনে নাই, বুঝছেন? এই যে এখানে ইউনিটে নাই। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ঠিক সমস্যা। আছে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে মানে মিলিং আর লেদ এই দুইটা বাদ দিয়ে মাঝখানে দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন, তাহলে আপনার জন্য একটু ইজি হবে। জি ভাই, এখন হচ্ছে আমি টুল এন্ড কাটার গ্রাইন্ডারটা নিছিলাম। আমি হচ্ছে আপনাদের বেসিরই স্টুডেন্ট ছিলাম, আমি হচ্ছে এতে বসি নাই। আপনারা অ্যাসেসমেন্টে বসছেন, আমি বসি নাই। আমি এটা আচ্ছা আচ্ছা। নিয়েছিলাম, কিন্তু এখানেও আপনার হচ্ছে এই যে টুল এন্ড কাটার গ্রাইন্ডার আছে না, এগুলো মেশিন আরো মনে করেন যে হাইলি তবে আসার কথা হচ্ছে যে আলামিন স্যার অনুমতি দিলে বলবো আর কি স্যার। আচ্ছা স্যার, আমি এতক্ষণ কথা বলতেছি মিউট করে, স্যার সরি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন বলেন। বিষয়টা হচ্ছে যে আপনাদের যেহেতু এটা CBT&A, এটা মানে বেসিক্যালি আপনার অ্যাসেসর এবং ট্রেনারদের জন্য। ওরা আসলে দেখবে যে আপনি যে কাজটা করাবেন সেই কাজ সম্পর্কে আপনি কথা বলতে পারতেছেন কিনা। আর যেহেতু আমাদের মেকানিক্যালের ক্ষেত্রে ল্যাদ মেশিন এবং মিলিং মেশিন এগুলো অ্যাভেলেবল থাকে না সকল প্রতিষ্ঠানে, বিশেষ করে ম্যাক্সিমাম প্রাইভেট প্রতিষ্ঠানে তো থাকেই না। তো ওই জিনিসগুলো ওরা কনসিডার করে। তবে বিশেষ করে আপনার এই এভিডেন্সের মধ্যে
এভিডেন্স থেকে যখন প্রশ্ন করে, যদি ইন কেস মেকানিক্যালের অ্যাসেসর পড়ে যায় মেকানিক্যাল অকুপেশনের, তখন আপনি তাকে এই বিষয়টা বুঝাইতে হবে বিষয়গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশনে যাতে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলা থাকে আর কি। আপনি প্রেজেন্টেশনের সময় ওইখানে দরকার হয় প্র্যাকটিক্যাল কিভাবে করবেন, ওই প্রসিডিউরটা হয়তো ইনক্লুড করবেন। কারণ কম্পিউটার রিলেটেড যারা এরা কিন্তু ইজিলি এটা দেখাই ফেলতে পারবে যে চলেন আমরা একসাথে কম্পিউটারের কাজটা করি। কিন্তু আপনি যেহেতু মেকানিক্যাল, আপনার কাজটা যেহেতু সরাসরি দেখাইতে পারবেন, মানে করে দেখাইতে পারবেন দেখানো না। যাবে না, এটাই হচ্ছে আপনার কথা আমি বুঝছি। এই জন্যই হচ্ছে লেদ অপারেশনটা সিলেক্ট করা, বুঝছেন? কারণ লেদ অপারেশনের বিষয়গুলো হচ্ছে এটা সম্পর্কে মানে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন, কারণ এটার সাথে যেহেতু ডিপ্লোমা করছেন প্লাস এটা ট্রেনিং করছেন, সো এটা সম্পর্কে আপনার ধারণা মোটামুটি ভালো আছে। এই জন্য হচ্ছে আমরা তিনজনকারই চিন্তা ভাবনা যে লেদ অপারেশন নিয়ে আমরা কাজ করবো। তো এই হ্যাঁ, জন্যই হচ্ছে ঠিক আছে। স্যারদের জিজ্ঞাসা করা যে আমরা তিনজনে কি এটা নিতে পারবো কিনা। হ্যাঁ, কারণ আরেকটা এখানে বিষয় বলি, এই যে প্রশ্নটা করেছেন না যে ৩ জনে একটা নিতে পারবো কিনা, ধরেন আপনারা ২০ জন অ্যাসেসমেন্টে বসতেছেন, ২০ জনের মধ্যে ২০ জনই মেকানিক্যালের, তো একজন যদি মানে আলাদা আলাদা নিতে হয় সেক্ষেত্রে তো পসিবল না। আপনার ইউনিট তো ৪টা, তো আপনি সবাই চাইলে সেম ইউনিট নিয়ে কাজ করতে পারে। যখন আমরা অ্যাসেসমেন্টে বসছিলাম, আমরা সম্ভবত ৩ জন বা ৪ জন ছিলাম, আমরা ৪ জন সেম ইউনিট নিয়ে কাজ করছি, এখানে কোনো প্রবলেম হয় নাই। প্রবলেমটা হয় মানে আপনি যখন একটা এভিডেন্স করবেন, এভিডেন্সটা করার পরে ওরা মানে অ্যাসেসররা দেখেই বুঝে এটা কি সে কপি করছে নাকি নিজে তৈরি করছে। তো ধরে যখন আপনাকে একদম প্রত্যেকটা এভিডেন্স ধরবে, উনি যদি ওনার যদি মনে হয় যে কোনোভাবে যে আপনি কপি করছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা এভিডেন্সই আপনাকে ধরবে, ধরে আপনার প্রত্যেকটা এভিডেন্স থেকে আপনাকে প্রশ্ন করবে। তো আপনি যদি কপি করেন সেক্ষেত্রে তো আপনি বলতে পারবেন না, আর যদি কপি না করেন তখন তো বলতে পারবেন। বিষয়টা এটা আর কি। জি, ধন্যবাদ ভাই। আর কারো অকুপেশনে এরকম কোনো জট আছে যে সিলেক্ট করতে পারবেন না বলে মনে হচ্ছে, ভয় স্যার পাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল। জি, নবী স্যার, আপনি তুই ক্লাস করেন নাই, তারপরেও করেন দেখি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমরা স্কিলস লেভেল যে অকুপেশনে করছি, সেই অকুপেশনটাকে চুজ করতে হবে না যে কোনো অকুপেশনের নিয়ে আমরা একটা করতে পারবো? যেটার উপর আপনার সার্টিফিকেট আছে সেটার উপর করতে হবে। সেটার উপরে করতে হবে, তাই তো? জি, থ্যাংক ইউ, এটা জানাচ্ছি। চমৎকার স্যার। আচ্ছা, এছাড়াও আপনাদের কারো যদি একান্ত এই যে অকুপেশন সিলেক্ট করার বা ইউনিট সিলেক্ট করার ক্ষেত্রে অসুবিধা থাকে, আপনারা আমাকে পার্সোনালি বলবেন, আমি আপনার সিএস দেখে প্রয়োজন আপনাকে সাহায্য করবো। হ্যাঁ, তো এক্ষেত্রে এরপর আমরা যেটা করি দেখেন, তাহলে আপনাদেরকে আমি এই এভিডেন্সটা দিয়ে দিব। এইখানে আপনারা কি করবেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনার সিএস এর ফ্রন্ট পেজটা স্ক্রিনশট নিয়ে অথবা হুবহু ওই রকম করে একটা পেজ বানায় ফেলবেন, বানায় এখানে বসায় দিবেন। তারপরে দেখেন এইখানে আপনি যেই ইউনিটটা সিলেক্ট করবেন, অর্থাৎ এই যে ধরেন এই যে ওনার ধরেন আমরা এটা লেদ অপারেশন এটা সিলেক্ট করলাম, তাহলে কি করব আমরা ওনার এই অকুপেশনের পেজটাতে চলে যাব, লেদ অপারেশনটাতে চলে যাব, গিয়ে তার একদম শুরু থেকে ধরেন এটা লেদ মনে করেন, এটার এই শুরু থেকে একদম এই ইউনিটের শেষ আরেক ইউনিটের শুরু পর্যন্ত ফুল যেভাবে আছে এই অ্যাক্রেডিটেশন পর্যন্ত ফুল যেভাবে আছে হুবহু এইভাবে এখানে নিয়ে আসবেন, করে ফেলবেন, যে টাইপ করে ফেলবেন। হ্যাঁ, ধরে ধরে কপি করে করে এখানে নিয়ে আসবেন সিএস থেকে। এতটুকু সবাই ক্লিয়ার? স্যার আরেকবার একটু বুঝাই দেন। এখানে দেখছেন লেখা আছে না কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখানে সিএস এর যে আপনার সিএস এর মূল প্রথম পেজটা আছে না, ওই পেজের স্ক্রিনশট অথবা পেজটা হুবহু আপনি নিজে তৈরি করবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর যেটা করবেন এখানে আপনার ওই ইউনিটটা পুরা ইউনিটটা এখানে নিয়ে আসবেন একবারে হুবহু, একটাও যেন ভুল না হয়, হুবহু এই অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট পর্যন্ত নিয়ে আসবেন। ক্লিয়ার? তারপরে এগুলো বাদ, আপনারা এই দুইটা এই এতটুকু পর্যন্ত আপনাদের এভিডেন্স আপনারা করে ফেলবেন, পারা যাবে ইনশাল্লাহ? স্যার আমাদের সিএসটাই হচ্ছে 3 নাম্বার এভিডেন্স।
3 নাম্বার না, না, ওখানে জাস্ট স্যার সিএস এর এভিডেন্স নাম্বার হবে না, সিএস টার এভিডেন্স নাম্বার নাম্বার হবে না, ওটা এমনিতেই থাকবে। তাইলে এই দুইটা করে নিয়ে আসবেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, দুইটা করে নিয়ে আসবেন, পরে থেকে আমরা, নাকি আপনারা যদি বলেন 3 নাম্বারটা দিয়ে দিই? না স্যার, না স্যার 2 নাম্বার এগুলো কি কম্পিউটার থেকে প্রিন্ট করতে হবে? না, প্রিন্ট করতে হবে, প্রিন্টের চিন্তা এখন না, আপনারা জাস্ট আপাতত করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, এইভাবে সাজাবো আর কি স্যার, ল্যাপটপে এইভাবে সাজাবো নাকি? হ্যাঁ, এগুলো করতে হবে না আপনার, এই প্রথম 2 পেজ আপনাদের করতে হবে না, কিন্তু আপনাদেরকে আমি যা দিব ওইটার উপরে এডিট করবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, তবে বলছি কি বলেন তো, চেঞ্জ করতে হবে আপনাদেরকে, যেন নকল ধরতে না পারে যে কপি করছেন। আর যদি বলেন যে আমি কিছুই দিব না, আপনারা ছবি তুলে নেন নিয়ে পড়েন, এরকম হলে কি কঠিন হবে না সহজ হবে? অনেক কঠিন হবে। অনেক কঠিন অনেক হবে, এজন্য এত কষ্ট দিতে চাই না। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। সত্যি কথা, কখনোই আমি এই 1-2 এভিডেন্সে এত সময় খাইনি, বুঝতে পারছেন? কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হোক, এই জন্য আমি টাইম দিচ্ছি, বুঝে আসছে? তো প্রথম 1-2 এবং ওই যে সিএস এর যে ছবিটা, কভার পেজটা, এবং সিএস এর যা যা বিষয় আছে, এই যত 9টা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে তুলে ফেলবেন। পারা যাবে ইনশাআল্লাহ? জি তাহলে আমরা আজকে 1 নাম্বার সিরিয়ালটা একটু দেখি। এর আগে আমি একটু কোশ্চেন করি আপনাদেরকে, হ্যাঁ, যারা যারা পুরাতন এটা ছিলেন। একটু গ্রুপে দিয়ে দিবেন না আমাদের? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। তাহলে আগামী ক্লাসের আগেই আপনারা যতটুকু কাজ দিচ্ছি, প্লিজ আপনারা এতটুকু কাজ করে ফেলবেন, করে আপনারা আমাকে এই গ্রুপের ভিতরেই আপনারা কোশ্চেন যে এটা বলে দিবেন, তাহলে আমি চেক দিব, চেক দিয়ে যদি আপনার সাথে আমি ফিডব্যাক দেই, তাহলে মনে করবেন আমি আপনাটা চেক করছি। তো এটা আপনারা একটু করবেন। তো একবারে সব শেষে আমাকে দিবেন, আমি 5 মিনিটে দেখা দিলে আপনার ওখানে ভুল থাকবে, বুঝছেন? এই জন্য একটা একটা করে ফেলেন, একটা করে চেক করে ফেলেন, তার মানে আপনার এগুলোতে যেন কোনো সমস্যা না থাকে। এভিডেন্সটা বাসা থেকে করে নিয়ে যাচ্ছেন, তো এইটাতে যদি আপনি নোটিস হন, তাহলে এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার, খুব খারাপ লাগে। আর সেক্ষেত্রে অনেক কিছুর সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে তো কথা বলা যাচ্ছে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি একটু কথা বলেন তাহলে স্যার। জি এই যে স্যার, আমার এখানে একটু এক্সট্রা নয়েজ বেশি, তো যার কারণে আমি মিউট করে রাখছি। ওয়াচ চলতেছে যার কারণে নয়েজটা বেশি। স্যার ওই যেটা আপনি বলছিলাম, কি বলতে চাচ্ছেন একটু বুঝাবেন? আমরা যে আগে যে এভিডেন্স প্রথমটা যেটা দেখছিলাম, যখন আমি ইন্সপেকশনটা করব, ওইখানে প্রত্যেকটা পয়েন্ট তো দেয়াই থাকবে আমি কোন কোন বিষয়গুলো ইন্সপেকশন করতেছি। আমি রিস্ক নো রিস্ক যখন দিচ্ছি, যখন রিস্ক দিব, সেই রিস্কটা কোন ধরনের রিস্ক সেটা বলতেছে যে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। কারণ হ্যাজার্ডের ওই যে মতো যদি 6টা কি ছিল, যে কোন ধরনের হ্যাজার্ড সেটা তো আইডেন্টিফাই করে এখানে লিখতে হবে, তাই না? দেখেন, বলি আপনাদেরকে, এই যে যেই সমস্যাটা, ওই সমস্যাটা আপনি পড়বেন, পড়ে বুঝবেন। আপনি 6 প্রকারের হ্যাজার্ড জানেন? এই যে দেখেন, ফিজিক্যাল হ্যাজার্ড মানে কি? শারীরিক ভাবে আহত হবেন। কেমিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে যে কোনো মেডিসিন, কোনো মানে বায়োতে যেগুলো বিষয় আর কি, বাতাসে যেগুলো বিষয়। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে যে সংক্রামক রোগ হয়, করোনা ভাইরাসের মতো রোগ টোগ, সেগুলো এরকম এই ধরনের বিষয়। আর আর্গোনমিক হ্যাজার্ড মানে হচ্ছে ওই যে একাধারে বসে থাকলে ক্ষতি হয়, চোখের দিকে বেশি লাইট ইফেক্ট পড়তেছে, বা কম আলোতে কাজ করার একটা পরিবেশ, এটা। আপনি যখন এই 6টা হ্যাজার্ড সম্পর্কে জানবেন, আপনি নিজে বুঝে যাবেন এটা কি। তারপর আপনাদের খুব সহজে বুঝাই, হ্যাঁ, আপনি একটু দেখেন কি করবেন আপনারা। আসলে আপনার এভিডেন্সটা খুলে সুন্দর মতো যারা এক্সপার্ট আছেন, আচ্ছা, এইটাকে ধরে সুন্দর করে আপনি চ্যাট জিপিটি ওপেন করেন। হ্যাঁ, দেখাইবে আপনাদেরকে। চ্যাট জিপিটি বর্তমানে খুব ভালো অ্যান্সার করতেছে, প্রচুর ইউজ করি আমি এটাকে। আচ্ছা, এটাকে দিয়ে আপনি সবার প্রথমে ওকে বাংলা করে দিলেন। হ্যাঁ, বাংলা সম্পর্কে একটু জানলেন, সমতল পৃষ্ঠ বা কোরগর্ত বা
মাইনুল হক বলল কারেক্টলি, কিন্তু এবার আপনি এটা বলেন এর আমি 6 প্রকারের হ্যাজার্ড সম্পর্কে একটু শিখাই, চ্যাটজিপিটিকে একটু শিখাই যে এই 6 প্রকারের হ্যাজার্ড আছে। ওকে, এই সম্পর্কে হ্যাজার্ডটা আমি ওরে দিলাম, ভাই তুমি পড়ো বুঝো, এবার আমাকে বলো যদি এই পুরোটা বললাম, এখান থেকে নোটা উঠে দিলাম, ঠিক আছে? এরকম হয় তাহলে আমি কি লিখবো, কোন কাইন্ড এর হ্যাজার্ড এটা পড়বে। দেখেন সুন্দর, দেখছেন এটা পড়বে কি মেকানিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, দেখছেন ও কিন্তু বলে দিচ্ছে। তো এইভাবে আপনারা এই যে অ্যাকশনটা লিখতে পারেন, দেখছেন এই যে অ্যাকশনটা লিখে দিচ্ছে, ডিটেলসটা লিখে দিচ্ছে, অথবা আপনি এর আবার একটু ডিটেলসটা লেখা শিখান যে এই যে এরকম করে, এরকম দেখো, মোট কথা এআই এর অ্যাডভান্টেজটা আপনারা দিবেন। ওকে, এই আলোকে লিখে দাও। দেখছেন চ্যাট জিপিটি আপনাকে বলে দিচ্ছে যে এটা লেভেল কি এল, তারপরে আপনার ইয়েটা অ্যাকশনটা কি হবে, দেখছেন, বা ডিটেলসটা কি হবে। এবার আপনি এটা বলেন যে এটাকে শর্ট করে দাও, এখানে এটা পেস্ট করেন, করে বলেন যে মেক ইট শর্ট, শর্ট করে দিবে। দেখছেন এই যে পুরো টেপে কপি করে এই জায়গায় আনেন, এনে এই প্রথমটাতে এই ঘরে এটা দেন, বসালাম, এইটাকে এবার উঠায় ফেলেন, রিক্সের ঘরে টিক দেন, এখানে এল বসায় দেন। সবাইকে এবার বুঝছেন? জি স্যার, কঠিন? কথা বলি জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ স্যার। বলেন। স্যার কোন হ্যাজার্ড কি কারণে ঘটছে এই ডিটেলসটা মনে হয় একটু আপনি বুঝিয়ে দিলে সবার বুঝতে সমস্যা মানে সুবিধা হতো। ভাই মনে হয় এই প্রশ্নটাই করেছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন হ্যাজার্ড। এই যে আপনি যদি এগুলো বুঝেন তাহলে বুঝবেন। জি জি, সেটাই বলছি। এই 6 প্রকারের এখন তো clear। এটাই তো এতক্ষণ বুঝেন, এখন তো মেথড বুঝিয়ে দিলাম যে আপনি বুঝেন যে কোনটা কোন প্রকারের হ্যাজার্ড করতেছে। আপনি এবার ধরেন এখান থেকে চ্যাটজিপিটিকে আপনি শিখিয়ে নিচ্ছেন না, এইবার আপনি সিএস থেকে এখান থেকে ধরেন 6 প্রকারের হ্যাজার্ড জানলে তো আপনার কোনো সমস্যা হবে না। এবার দেখেন এই যে লাইট, হ্যাঁ ধরেন লাইটিং নিয়ে আপনি চাচ্ছেন যে লাইটিং এর উপর এল দিবেন, তাই না? এবার আপনি কি করলেন, এই লাইটিংটাকে ধরেন, ধরে চ্যাটজিপিটির কাছে নেন, নিয়ে বলেন যে আমি এল দিব, তো আমাকে ডিটেলসটা শর্ট করে লিখে দাও। ওকে, দেখছেন শর্ট করে সে লিখে দিচ্ছে। ওকে, আমি এটা কপি করলাম, এখানে নিলাম, ডিটেলসের ঘরে এটা বসালাম, বসিয়ে এটাকে বাম দিক থেকে ঠিক করলাম, এখানে আমি এল বসিয়ে দিলাম, এই ঘরে আমি টিক দিয়ে দিব, তাই নাই না? স্যার এখানে আরেকটা স্যার আরেকটা বিষয়ে আমার মনে হয়েছিল একটু আগে ম্যাডাম যে বিষয়টা বলেছিলেন, আমার মনে হয় স্যার আপনি 3 নাম্বার সিবিএলএমটা যদি ওনাদেরকে পড়ান সেক্ষেত্রে হয়তো ওনারা হ্যাজার্ড বিষয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা ঠিক আছে, মানে 1 এখানেও নাম্বার হয়ে থেকে যাচ্ছে যদি কিন্তু, ধরেন হ্যাঁ। স্যার, হ্যাঁ মানে বিষয়টা হলো হুম, স্যার হুম। যদি আপনি যেহেতু হ্যাজার্ড ইন্সপেকশন দেখাচ্ছেন, এখন 3 নাম্বার সিবিএলএম সম্ভবত 3 নাম্বার সিবিএলএম এই হ্যাজার্ড সম্পর্কে বলা আছে সম্ভবত, তাহলে ওইটা যদি পড়ান সেক্ষেত্রে ওনারা ওই বিষয়টা আরেকটু হয়তো ক্লিয়ার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাডাম যে প্রশ্ন করেছিলেন যে 6টা বিষয় মানে 6 ধরনের যে হ্যাজার্ড গুলো আছে, এই হ্যাজার্ড গুলো সম্পর্কে ডিটেলস আলোচনাটা মনে হয় 3 নাম্বার সিবিএলএম এ আছে। সুতরাং ওইটা যদি আপনি স্যার ফার্স্ট থেকে শুরু করেন তাইলে হয়তো আপনার হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টটা ওইখানে চলে আসবে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ পড়ালেখাকে কঠিন মনে করে। হ্যাঁ, প্রথমে আমি ডিরেক্ট মানে বই খাতা কলমের দিকে নিতে যাচ্ছি, কথাবার্তার ভিতরে রাখতে যেতে, তাহলে আবার আসবে না। গত ব্যাচে মনে আছে যে আপনাদের ব্যাচে একটা মেয়ে ছিল,
ও আর ক্লাসই করে নাই। না মানে ঘটনাটা হচ্ছে স্যার, যেহেতু এভিডেন্সে চলে আসতেছে, এভিডেন্স ডিমান্ডের কারণে স্যার বলতেছিলাম আর কি। যেমন এই যে হ্যাজার্ডটা কিন্তু স্যার আপনি আলাদা বোঝানো লাগতেছে, আবার আপনি এখন 1 নাম্বার সিবিএলএম যদি বুঝান, সেক্ষেত্রে দেখা যাবে যে এভিডেন্সের সাথে মানে নলেজের যে কনফ্লিকশনটা, সেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ স্যার। চমৎকার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এটা থেকে আরো কোনো অসুবিধা আছে বলেন তো? না স্যার, আপাতত কোনো অসুবিধা নাই। তাহলে এবার আমরা একটু 1 নম্বর সিরিয়াল একটু দেখে ফেলি। হ্যাঁ, জি স্যার, শিওর। এই ফাঁকে আপনার একটু প্রশ্নের উত্তর দিবেন। বলেন তো, বাংলাদেশে বর্তমানে টিভিএস সেক্টরে হোক, টিভিএস সেক্টরে কয়টা ফ্রেমওয়ার্ক আছে? স্যার 6টা। কয়টা? ও সরি ফ্রেমওয়ার্ক তো স্যার একটা। কি ফ্রেমওয়ার্কের নামটা কি স্যার, স্যার? সরি স্যার তিনটা স্যার। তিনটা কি কি স্যার একটু বলেন না। স্যার NTVQF আর চমৎকার। BNQF। তাহলে বিএনকিউএস নিয়ে একটু কথা বলেন আপনি প্লিজ। আপনারা যেমন স্যার বিএনকিউএস টা কত সালের পলিসি অনুযায়ী আসছে? স্যার 2022। আচ্ছা, আর এনটিভিকিউএস এটা? স্যার এটা 2011। এবার দেখেন আমরা আপনাদেরকে একটু বুঝাই। সিবিএলএম আনিস রহমান স্যার আপনার মধ্যে প্রচুর নয়েজ আছে। আনিস স্যার আপনি একটু মিউট করেন, ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, যে আমরা যে সিবিএলএমটা পড়বো, সিবিএলএমটা পড়ার কিছু নিয়ম আছে। সিবিএলএম এ দেখেন প্রচুর পেজ, তাই না? আমরা যেটা করব, আমরা শুধুমাত্র ইনফরমেশন শিট পড়ব। এক, জি স্যার। তারপরে ইনফরমেশন শিট 2, তারপর ইনফরমেশন শিট 3, তিনটা পড়ব। এখন দেখেন এখানে আর ইনফরমেশন শিট নাই, তো বিশাল বড় বই, ঠিক আছে, কিন্তু মানে বেশি পড়তে হয় না কিন্তু আমাদের। হিসাব করেন তো এখান থেকে এই যে 6 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পেজ আসতে কয়টা? 4টা মনে হয়। 5টা স্যার। 5টা স্যার। আচ্ছা 5টা। হ্যাঁ, এটা নিয়ে বারবার হিসাব আমার জোর জোর লাগাই। তারপর এখানে দেখেন 12 থেকে 34 কয়টা আসতেছে? স্যার 12 থেকে 34, তাহলে ধরেন এদিকে 12, হচ্ছে 24। আর কম মনে হয়। 23 পেজ। ওকে, 23 পেজ। তারপরে এখান থেকে আবার কত আসতেছে? এই এখান থেকে এতটুকু পর্যন্ত 7 পেজ বা 6 পেজ, 8 পেজ। জি স্যার। সব মিলে আমাদের বেশি পড়তে হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এখানে ধরেন 28 স্যার পেজ, এটা বেশি না? অনেক কম। জি স্যার, অনেক কম। মানে আপনি হিসাব করেন স্যার 40 পেজ, একদিনের জন্য কিন্তু অনেক কম। শোনেন না ম্যাম, এখানে কত 57 পেজ, তাই না? 57 পেজ থেকে তো আমি আপনাদের প্রায় 27 পেজ কমাই দিলাম। 30 পেজ ভালো করে পড়েন, এই সিরিয়ালটা কভার। স্যার একটু এখন চোখ একটু আসি বুলাইছিলাম আমরা। স্যার, চোখ বুলাইতে বলছিলেন না স্যার, একটু দেখতে গেছিলাম, মনে হয় শেষই হ্যাঁ হয় না হ্যাঁ, স্যার। না আমি পড়তে বলি শেষই না হয় না কিন্তু, স্যার, আমি বলি যে চোখ বোলাবেন আপনারা। হ্যাঁ, আপনি শেষই হয় না পড়বেন, স্যার। আপনি ফেল করবেন, তারপর পড়বেন, সমস্যা নাই, কিন্তু তাও আমি পড়তে বলবো না। আপনি একবার ফেল করবেন, তারপর করবেন, 2বার ফেল করবেন, তারপর করবেন, তারপর করবেন, তারপর পাস করবেন, সমস্যা নাই, কিন্তু পড়বেন আপনি। এই জন্য আমি বলি চোখ বোলানো স্যার। তবে স্যারের দোষ দিয়ে না যে স্যার শুধু পড়া দেয়। এবার আমরা দেখেন 1 নাম্বার ইনফরমেশন শিটে চলে আসি। বাকিগুলো তো পড়বো না, আমরা বললাম। দেখেন, এই দেখেন টিডিএটের যে সিস্টেম, বিক্রম আছে না,
অর্থাৎ এই যে টিভিএটা যে আসছে, এইটার আসার পিছনে কিছু এজেন্ডা ছিল। এই এজেন্ডা গুলো হচ্ছে এগুলো। এজেন্ডা সম্পর্কে তো আমরা জানি, তাই না? এজেন্ডা মানে হচ্ছে যে আমরা কোথাও কোনো মিটিং করি, মিটিং করলে আমরা ছোট ছোট করে টপিক গুলো লিখে রাখি যে আজকে এই টপিকে কথা বলবো, এই টপিকে কথা বলবো, এই টপিকে কথা বলবো। অর্থাৎ টিভিএটা যে আসছে, এই টিভিএটের আসার পিছনে প্রথম 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 কি কি এজেন্ডা গুলো ছিল, এই এজেন্ডা গুলো ছিল। দেখেন, এই যে টিভিএটের যে লেজিসলেশন আছে, যে আইন বা নীতি নৈতিকতা নিয়মাবলী আছে, এইটাকে তারা মডিফাই করবে। তাদের একটা এজেন্ডা ছিল এটা। 2 নম্বরে ছিল যে তারা পলিসি ডেভেলপ করবে, ন্যাশনাল এনএসজিপি, এটার নাম মনে রাখবেন, এনএসজিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তারা এইটাকে ডেভেলপ করবে, তাদের একটা এজেন্ডা ছিল এটা। তারপর দেখেন ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ NTVQF, এটা করবে। ঠিক আছে, তারপর তাদের আরেকটা সিস্টেম, আরেকটা ছিল যে তারা এই যে পড়ালেখা করাচ্ছে বাংলাদেশে, এই কোয়ালিটিটা যেন এনশিওর হয়, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটাকে ডেভেলপ করবে। তারপরে টিভিএর ডাটা সিস্টেমকে নিয়ে কাজ করবে, RPL কে নিয়ে কাজ করবে। তারপরে দেখেন এই যে মডেল অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপ এন্ড নিউ হিউম্যান ড্রিভেন কোর্স, অর্থাৎ এই যে নতুন নতুন কোর্স আনবে, এগুলা করবে। তারপর দেখেন নিউ ট্রেনিং প্রোগ্রাম ফর সিভিএ টিচার, অর্থাৎ টিচারদের জন্য বা প্রিন্সিপালদের জন্য ট্রেনিং নিয়ে আসবে, তারা ভালো করে পড়াইতে পারে। ইনহ্যান্স ওয়ার্ক বেসড ট্রেনিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিসশিপের যে নিয়ম নীতি নৈতিকতা গুলো আছে, এগুলো নিয়ে তারা কাজ করবে। এখন এই যে আমি বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনাকে যদি বাংলায় আমি বলতে বলি, পৃষ্ঠাটা চেঞ্জ করে ফেলি, একটু সহজে বলতে পারবেন তো? বলতে পারবেন যে এনএসডি এর রিফর্ম বা এনএসডি এর যে এজেন্ডা গুলো ছিল, এজেন্ডা গুলো কি কি? এখন কি মাথায় আসতেছে না? যে তারা ট্রেনারদেরকে ট্রেনিং করাবে, প্রিন্সিপালদেরকে ট্রেনিং করাবে, তারা পলিসি তৈরি করবে, তারা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, তারা RPL সিস্টেম নিয়ে কাজ করবে, কোয়ালিটি এনশিওর করবে, তাই না? এই যে 5-6টা কোশ্চেন আছে, আপনাকে এইখান থেকে ডিরেক্ট এখান থেকে হিট করতে হবে। সেটা আপনাকে ডিরেক্ট বলে দিবে যে টিভিএট রিফর্ম এজেন্ডা গুলো লিখো, আপনাকে এটা লিখতে হবে। তারপরে দেখেন এই যে এখানে এনএসজিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি পলিসি, এই পলিসিতে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কি বিষয় নিয়ে কথা হয়েছে? এই উপরে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, এইগুলোকে একত্রিত করে একটা পলিসি তারা তৈরি করছে। এটা আপনারা একটু পড়বেন, হ্যাঁ? তারপর আমি একটু সহজে বলে দিচ্ছি। এখানে আবার দেখেন মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এখন দেখেন তো এই যে পলিসিটা তারা মেক করছে 2011 সালে মেক করছে, একটা আগে বলছিলাম আপনাদেরকে সাল মিলতেছে। এবার দেখেন এই যে মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এই বিষয়টা আপনারা পড়বেন। অর্থাৎ এবার একটু খেয়াল করেন তো এইখানে কি কি আছে? NTVQF ফ্রেমওয়ার্ক আছে, পলিসির ভিতরে ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলা হয়েছে। পলিসির ভিতরে এই CBT এন্ড A এটা নিয়ে কথা বলা হয়েছে, ট্রেনার অ্যাসেসর নিয়ে কথা বলা হয়েছে না? দেখেন এখানেও কিন্তু ট্রেনারদের এই যে টিচার ট্রেনার নিয়ে কথা বলা হয়েছে, দেখছেন? দিন শেষে এইখানে যে কথা বলা হয়েছে, এইখানেও সেই কথাগুলি বলা হয়েছে। ক্লিয়ার সবাই? এখন আপনারা যেটা করবেন, স্যার একটু কথা বলবো। বলেন স্যার প্লিজ। যে প্রশ্নটা, যেমন টিভিটি রিফর্মের এজেন্ডা গুলো লিখো, সেখানে আমাদেরকে একদমই যে ডিটেল লিখতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েশন লিখতে হবে, যেমন মোটিভাই টিভিটি লেজিসলেশন এইভাবে, বা রিকগনিশন অফ প্রেয়ার লার্নিং এভাবে লিখতে হবে, নাকি শুধু শর্ট ফর্মে লিখলেই চলবে, লাইক RPL আচ্ছা, এরকম? এটা তার শর্ট করতে পারবেন না, তাই না? এটা কি শর্ট করার সুযোগ আছে? যেটাতে শর্ট করার সুযোগ আছে সেটাতে শর্ট করেন, অসুবিধা নেই, এটাতে শর্ট করতে পারবেন, কিন্তু এগুলো তো লিখতে হবে আপনার, তাই না? আর শর্ট লিখলে আশা করা যায় সমস্যা হবে না, কারণ আপনি একটা কোশ্চেনের জন্য হয়তো সর্বোচ্চ 3 মিনিট সময় পাচ্ছেন। আপনার প্রশ্ন বুঝতে হয়, পড়তে হয়, তারপর লিখতে হয়। ঠিক আছে, আপাতত শর্টলি চিন্তা করেন, চাপ নেবেন না, শর্টের উপর এই বিষয়টা করে ফেলেন। আচ্ছা, তাহলে আপনারা নোট করবেন, ঠিক আছে? যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনি জাস্ট এখানে লিখবেন যে হ্যাঁ টিভিএট রিফর্ম এজেন্ডা,
এটা লিখে এটা হবে আপনার টাইটেল, আর এই উত্তরে এগুলো হবে। তারপর আপনি এখানে লিখবেন মেইন ফিচার অফ, এত কিছু না বাদ দিয়া ডিরেক্ট লিখে ফেলবেন NSDP ডিসি, NSDP-র মেইন ফিচারগুলো, এগুলো একটু খাতায় লিখে ফেলবেন। খাতায় লেখার পর এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে এগুলা ভুলেও ভুলা যাবে না। দুইটার মধ্যে যেগুলো কমন, ওই কমন গুলো আবার নিচে লিখবেন। ওই কমন গুলা যদি আপনি পারেন তাহলে এই প্রশ্ন আসুক বা এই প্রশ্ন আসুক আপনি দুইটার একটা অ্যান্সার করতে পারবেন। ঠিক স্যার আছে? আবার বলেন কি বললেন? এক ঢিলে দুই পাখি। বলতেছি, হ্যাঁ, এক কথায় দুইটা খাইয়া দিবেন আর কি, তাই না? কষ্ট করে পড়া লাগবে না। মানে আপনি এইটার ভিতরে এই প্রশ্নের মানে মেইন ফিচার অফ NSDP পলিসির যে মেইন ফিচার আছে এই ফিচার গুলো আপনি পড়বেন, এবং এজেন্ডা গুলো কি কি আছে এগুলো আপনি পড়বেন। পরে এই দুইটার মধ্যে কমন কি কি পড়তেছে সেগুলো আবার আলাদা করে নিচে লিখবেন। ওইগুলা বেশি করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এই প্রশ্ন আসলেও সেগুলো লিখবেন, ওই প্রশ্ন আসলেও সেগুলো লিখবেন। ক্লিয়ার? কমন গুলা লিখলেই হবে দুইটা প্রশ্নের অ্যান্সারে? ভাই না লিখার চেয়ে কমন লেখা ভালো না? হ্যাঁ। কিছু তো পারলাম স্যার, দুই একটা তো পারলাম। কিছু তো পারলেন, মিনিমাম 5টা লিখতে হবে, হ্যাঁ 5টা লিখতে হয়। তাহলে স্যার এটা আপনাদের দায়িত্ব, আমি আপনাদেরকে ইভেন্ট সেক্টরের এজেন্ডা আর NSDP এর মেইন ফিচার, দুটো প্রশ্নের সেই নিয়ে। এটা এভাবে করবেন যে টিভিএস রিফর্ম এজেন্ডা, ঠিক আছে? ওকে, এবার একটু নিচে আসি। বলেন তো আপনাদেরকে নিয়ে আমি ফ্রেমওয়ার্ক সম্পর্কে প্রচুর কথা বলছি না? ফ্রেমওয়ার্ক বুঝাইছি না? ফ্রেমওয়ার্ক কত প্রকারের এগুলো বুঝাইছি। এবার এখানে দেখেন এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে বুঝাইছি। দেখেন এইটা কোন ফ্রেমওয়ার্ক, আর আমরা ওই দিন বুঝাইছিলাম ওইটা আরেক ফ্রেমওয়ার্ক ছিল না? বলেন তো প্রথম ক্লাসে যেটা বুঝেছিলাম সেটা ছিল BNQF নাকি? এবার রাইট। আর এইটা হচ্ছে কি NTBQF, এইটা হচ্ছে NTBQF। তার মানে একটা লেভেলের পার্থক্য আছে। আমি কিন্তু ওই দিন এটা বুঝাইছি। তার মানে আর কি এখন এটা নিয়ে কথা বলার দরকার আছে? এই সম্পর্কে আপনারা জানেন। তারপরে দেখেন ভিডিওটা দেখবেন আর কি, হ্যাঁ জট পাকায় যাবে তাই না? এখন আপনাদেরকে সহজে বলি যে এই BNQF এর লেভেল গুলা এইভাবে ভাগ হয়েছে যে এইখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, উপরে 6 নাম্বার পর্যন্ত চলে গেছে। মানে এই BNQF এর চেয়ে এক ধাপ এগিয়ে আছে লেভেলের ডিস্ট্রিবিউশনে BNQF। NTBQF এর চেয়ে BNQF আগে আছে। অর্থাৎ BNQF এর যেটা লেভেল 1, NTBQF এর সেটা লেভেল 2। কঠিন হয়েছে? যারা আজকে নতুন আসছেন তারা একটু প্লিজ বলেন তো। না স্যার, সহজ। আচ্ছা, তাহলে একটু বুঝেন। এই BNQF এর লেভেল 1 মানে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার, BNQF এর লেভেল এটা। আর লেভেল 2 এর মানে সেমি স্কিল ওয়ার্কার। লেভেল 3 মানে হচ্ছে স্কিল ওয়ার্কার। লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। আর লেভেল 5 হচ্ছে মিড লেভেল ম্যানেজার। আর এইখানে এসে আবার এগুলো একটু নিচে চলে গেছে। এইখানে এরা একটা লেভেল বানাইছে, সেটা হচ্ছে বেসিক ওয়ার্কার। তো আপনাকে যদি প্রশ্ন করে বেসিক ওয়ার্কার কোন ফ্রেমওয়ার্কে নাই, তখন অ্যান্সার কি হবে? BNQF। চমৎকার। এবার আপনাকে যদি কোশ্চেন করে BNQF এ আরো লেভেল আছে কিনা, আরো লেভেল আছে প্রিভোক 2, প্রিভোক 1। মানে BNQF এ প্রিভোক 1, 2 ছিল না। আর NTBQF এ আবার প্রিভোক 2, 1, 2 আছে। এখন কথা হচ্ছে এই দুইটা কাজের জন্য। এই দুইটা হচ্ছে ওই যে সুবিধা বঞ্চিত, লো লিটারেসি, নিউমার্সি, যাদের জ্ঞান কম, তারা বুঝে কম, এই দুইটা লেভেল হচ্ছে তাদের জন্য। এই দুইটা বিষয় নিয়ে কথা হয়েছে, বুঝছেন সবাই? আচ্ছা, এবার কথা হলো যে তাহলে এমন হচ্ছে না যে BNQF এর লেভেল 8টা? মনে হচ্ছে এটা আপনাদের?
বলেন না প্লিজ, কথা বলেন, নাকি সবাই লিখ লিখছেন? আচ্ছা, জি স্যার। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এসএসসি পাস করছেন কয় ক্লাস করার পর? 10 ক্লাস 10। স্যার এটা তো এনটিবিকিউএফ এর স্যার 8টা হবে। সেটাই, হ্যাঁ, এনটিভিকিউএফ এর 8টা হয় হিসাবে, তাই না? কিন্তু জি আপনারা স্যার। আমাকে প্রশ্ন করেন যে এসএসসি পাস করছেন কয় ক্লাস করার পর? 10। 10 ক্লাস। কিন্তু কেউ কেউ নার্সারিতে পড়ছে না। আমরাই তো পড়ছি। নার্সারি প্লে আমি পড়িনি। হিসাবের বাইরে। তো নার্সারি প্লে এই দুইটা আবার বাড়াইলে 12 ক্লাস হয় না, বলেন তো এখানে? জি জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি না যে আমরা এসএসসি পাস করছি 12 ক্লাস কইরা? আবার যে এই নার্সারিতে পড়ে নাই সে আবার বলবে যে না এসএসসি পাস করছি 10 ক্লাস কইরা, বলতে পারে না? আমি স্যার 11 ক্লাস জি। করতে পারি। আচ্ছা, তো এই জন্য আপনারা এই দুইটা বিষয় একটু ট্রিকি ওয়েতে মনে রাখবেন যে বিএমকিউএফ এ লেভেল, এইগুলোতে কিন্তু এই বিএমকিউএফ এ লেভেল 10টা টোটাল, আর এনটিবিকিউএফ এ লেভেল 6টা। ঠিক আছে? যদি বলে প্রিবুক 1 প্রিবুক 2 সহ কয়টা, তখন আপনি অ্যান্সার করতে পারেন 6টা, সরি 8টা। ডট পাকায়েন না প্লিজ। বিএমকিউএফ এর লেভেল কয়টা বলেন তো? 10টা। কয়টা? বাংলাদেশে মাত্র 1 থেকে 6টা ইমপ্লিমেন্ট হয়েছে, প্রয়োগ হয়েছে, কিন্তু ওই বাকি দিকে প্রয়োগ হয় নাই। বাংলাদেশে 1 থেকে 6টা হয়েছে, কিন্তু লেভেল কয়টা ছিল? 10টা। আচ্ছা, এরপর চলে আসি, তাহলে এখানে আর কথা নাই আজকে আমাদের, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। কিন্তু আপনার প্রশ্নে কিন্তু আসবে যে প্রিবুক 1 প্রিবুক 2 এই দুইটা লেভেল কাদের জন্য, বলেন তো কাদের জন্য? যারা অনগ্রসর। অনগ্রসর সুবিধা বঞ্চিত। ইংলিশ দুইটা শব্দ মনে রাখবেন, নিউমার্সি নো লিটারেসি, নিউমার্সি নো লিটারেসি, এই দুইটা কিওয়ার্ড মনে রাখতে পারলে আপনার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন এই যে এই দিকে আবার লেভেল ডিসক্রাইব করছে, এই যে কাদের জন্য কিসের জন্য, দেখছেন এই যে এখানে এগুলো বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন এখানে লেখা আছে সেলফ চেক শিট, আমাদের কিন্তু প্রথম ইনফরমেশন শিট পড়া শেষ। এইবার দেখেন এখানে কি বলছে, হোয়াট আর দ্য মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। বলেন তো এটার উত্তর কি আপনারা দিতে পারবেন? এখন মিনিমাম 2টা হলেও লিখতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তারপরে এখানে দেখছেন কি লিখছে, হোয়াট ইজ দ্য NTVQF লেভেল এ পারসন নিড টু অ্যাটেইন টু বিকাম এ স্কিলড ওয়ার্কার। বলেন তো NTVQF এ স্কিলড ওয়ার্কার লেভেল কত? 3। লেভেল 3, তাই না? জি স্যার, বেসিক সেমি স্কিল। একটু মিলে দেখি, লেভেল 4 দেখছেন? 4 লেভেল 4, কিন্তু আপনারা আমারে আউলে দিছিলেন। আচ্ছা, স্যার লেভেল 4। বিএনকিউএফ একটা বলে তো। আচ্ছা, তাহলে এটা হয়েছে। এবার দেখেন, বলেন তো হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রিবুক 1 এন্ড প্রিবুক 2 ফ্রেমওয়ার্ক। কাদের জন্য বলেন তো উত্তর? লো লিটারেসি এবং নিউমার্সি। এই দেখেন এখানে অ্যান্সার গুলো লেখা আছে, এখানে লেখা আছে। এবার দেখেন প্রিবুক 1 2 আর দা, এই যে এখানে লেখা দিয়েছি সুন্দর করে, এটা একটু পড়ে নেবেন দুইটা। তাহলে আমরা ইনফরমেশন শিট 2 তে চলে আসি। হ্যাঁ, এবার দেখেন কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে কি? গত ক্লাসে প্রথম ক্লাসে বলছি যে সক্ষমতাকে কম্পিটেন্সি বলা হয়। ঠিক আছে? একজন শিক্ষার্থীর ভিতরে কি কি থাকতে হবে, এটা যেই জায়গায় লেখা থাকে বা যেই মাপে প্যারামিট করা হয় ওইটাকে কম্পিটেন্সি বলা হয়। অর্থাৎ এই কম্পিটেন্সিটার ভিতরে কি কি থাকে? নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এগুলা থাকে। এইটাকে, এই তিনটাকে সহজে বলে KSAS। ঠিক আছে? এই সংক্ষিপ্ত রূপটা একটু মনে রাখবেন। এটার ফুল ফর্ম হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। অর্থাৎ নলেজ মানে হচ্ছে কি? নলেজ মানে হচ্ছে যেটা মনে রাখতে হলে ব্রেনের খরচ হয়, স্কিল মানে হচ্ছে যেটা করতে হলে হাত পায়ের খরচ হয়, আর অ্যাটিটিউড মানে হচ্ছে মানসিকতা, মনোভাব। এবার দেখেন এখানে বলছে কম্পিটেন্সি টাইপস। এবার কম্পিটেন্সি কত প্রকার, কম্পিটেন্সির ধরন কি কি,
এইখানে দেখছেন লিখছে নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি। বলেন তো এই নলেজ, স্কিল, অ্যাটিটিউড এই তিনটা সম্পর্কে তো একটু আগে এখানে বলে দিলাম, তাইলে আর কিছু বলার আছে? জাস্ট আপনারা একটু ইংলিশে বাংলা বোঝার পর এই সামনের ইংরেজি শব্দটা একটু বেশি বেশি পড়বেন, মনে রাখার চেষ্টা করবেন, এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। এখন কেউ জট পাকাইবেন না প্লিজ, কেউ জট এইভাবে পাকাইবেন না যে স্যার কম্পিটেন্সির টাইপ তো আমরা ওইখানে পড়ে আসছিলাম, একবার দেখছিলাম যে স্যার জেনারিক স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, ওইখানে তো সিএস আমরা এটা দেখছি, কিন্তু এইখানে যে আবার আরেকটা লেখা। বলেন তো এরকম মনে হচ্ছে না? প্রথম তো একটু পাকায় স্যার। সিএস এর মধ্যে আমরা পড়ছি তিন ভাগে, কি পড়ছিলাম? তিনটা ভাগ কি কি? সেক্টর, জেনারিক, সেক্টর, একটা হচ্ছে অকুপেশন, তাই না? কিন্তু ওইটাকে আসলে সাধারণত কম্পিটেন্সি বলা হয় না। কম্পিটেন্সি মানে হচ্ছে একজন কর্মচারীর ভিতরে, একজন ব্যক্তির ভিতরে কি কি যোগ্যতা থাকতে হবে, তার কি কি জানতে হবে সেটা। এখন একটা মানুষের ভিতরে কি কি থাকে, এইটা থাকা জিনিসটা আবার তিন প্রকারে ভাগ হয়েছে, একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে অ্যাটিটিউড। তো আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কম্পিটেন্সি টাইপ গুলো লেখো, আপনারা লিখবেন নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি, শেষ। এরপর এখানে দেখেন লেখা আছে কি ফিচার্স অফ কম্পিটেন্সি, অর্থাৎ এই কম্পিটেন্সিতে আপনি কি জানবেন? এই যে একটা জব করতে সক্ষম হবেন, বিং এবল টু ডু দ্য জব। 2 নম্বরে আপনি যেটা করতে সক্ষম হবেন, মানে আপনার এইটা সম্পর্কে নলেজ থাকবে, হাউ এবং হোয়াই, কিভাবে করবেন এবং কেন করবেন এই সম্পর্কে আপনার স্বচ্ছ একটা নলেজ থাকবে, জানা থাকবে। এবং আপনি যদি কোনো ভুল করেন সেই ভুলটা সম্পর্কে আপনার জানতে হবে, এটা যে ভুল না সঠিক এইটা আন্ডারস্ট্যান্ড করার, চেক করার নলেজ আপনার থাকতে হবে। এরপর কোন একটা ভুল যদি হয়ে যায় এটাকে সঠিকভাবে, প্রপারলি এবং সেফলি ওয়েতে কাজ করতে হবে, এটাকে ঠিক করতে হবে। এই জ্ঞানগুলো যদি আপনার থাকে তাহলে ধরা যাবে আপনার ভিতরে কম্পিটেন্সি আছে। তাহলে বলেন তো কি ফিচার অফ কম্পিটেন্সিতে আপনাকে 4 লাইন লিখতে হবে। প্রথম লাইন হচ্ছে কাজটা করতে সক্ষম হইতে হবে, দ্বিতীয়টা হচ্ছে কেন করব এবং কিভাবে করব এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং কোনো ভুল করলে কি করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। 3 নম্বরে ওই কাজটা সঠিকভাবে, নিরাপদভাবে, যথাযথভাবে করতে হবে, করতে পারার এই যোগ্যতাকে আসলে সাধারণত কম্পিটেন্সি বলা হয়। ক্লিয়ার এই বিষয়টা নিয়ে সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এবার যদি বলি যে টাইপস অফ কম্পিটেন্সি বললে কি কয় লাইন লিখবেন? 3 লাইন। আর যদি বলা হয় যে কি ফিচার অফ কম্পিটেন্সি, 4 লাইন। এইগুলা একদম মুখস্থ করে ফেলবেন, খাতায় লিখে ফেলবেন, পড়ে ফেলবেন, শেষ। না দেখা 2-3 বার লেখার চেষ্টা করবেন সময় যদি থাকে। এইবার দেখেন এখানে বলা হয়েছে, বলেন তো নলেজ, কে মানে নলেজ আর এস মানে স্কিল, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? বলেন তো আছে কিনা? এবার এখানে বলতে দেখেন ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড স্কিল। সরি, আমি এখানে ওটা লিখছি, কম্পিটেন্সির ভিতরে এবং স্কিলের মধ্যে পার্থক্য আছে কিনা। এখন আপনি বলেন তো কম্পিটেন্সি বলতে তো আমি এই 4টা কাজকে বুঝি, তাই না? এই 4টা কাজের ভিতরে কি আমার স্কিল আছে কিনা বলেন তো? জি আছে। অবশ্যই আছে। তাহলে আমি কি বলতে পারি না স্কিল হইছে কম্পিটেন্সির একটা অংশ? বলতে পারি। আর কম্পিটেন্সি মানে হচ্ছে এগুলো সবগুলা। উত্তর কিন্তু শেষ। এবার দেখেন এখানে এই কথাগুলাই লিখছেন, দেখেন স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। স্কিলটা হচ্ছে একটা কম্পিটেন্সির একটা পার্ট। আর কম্পিটেন্সি কনসিডার দা 3 প্যারামিটার। এই 3 প্যারামিটার হচ্ছে এটা কি? নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে কি আমরা এই যে কম্পিটেন্সি এবং স্কিলের মধ্যে কি ভেরিয়েন্টটা কি বা ডিফারেন্সটা কি এটা লিখতে পারবো এই সম্পর্কে? তাহলে এখানে আমরা এটা লিখবো। তাহলে আমরা আর এখানে কিছু করতে হবে না, এখানে ফর এক্সাম্পল দিছে, এই এক্সাম্পল গুলো আমরা না দেই,
অসুবিধা নাই, চলে যাই। এইবার দেখেন এই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির একটা ডাইমেনশন আছে, অর্থাৎ এটার ডাইমেনশন হচ্ছে চারটা। একটা হচ্ছে টাস্ক স্কিল, একটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে জব/রোল এনভায়রনমেন্ট স্কিল। এখন টাস্ক স্কিল মানে কি, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল মানে কি? টাস্ক মানে হচ্ছে কাজ করতে পারা, আর টাস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে একাধিক কাজ করতে পারা, তবে এই কাজগুলো কোনটা কখন করব, কখন কিভাবে করব, এইটা করতে পারা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। মানে কাজগুলাকে ম্যানেজ করে করা, এটা আগে করব, এরপর এটা করব, এরপর এটা করব, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মানে হচ্ছে বিকল্প পদ্ধতিতে কাজটা করা। আর এটা মানে হচ্ছে এই যে অফিসে জব করার যে একদম বাস্তবে জব করার জন্য যে জ্ঞান, সেটা। এবার আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, আপনাদেরকে যদি বলি যে আমি একটা কাগজ প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি টাস্ক স্কিল থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। তাহলে বলেন তো টাস্ক স্কিল কি? তাহলে আমি যদি কাগজটা প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি জানা থাকতে হবে? কিভাবে প্রিন্ট করে সেটা জানা থাকতে হবে, প্রিন্ট করার জানা থাকতে হবে। চমৎকার। এখন জানা থাকতে হবে। তো এরপর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল মানে কি? ধরেন প্রিন্ট করতে গেছেন, আপনি গিয়ে দেখলেন যে আপনি জীবনে কখনো জানেন না যে আপনি প্রিন্ট করবেন। এখন প্রিন্ট করতে গেছেন, কন্ট্রোল পি চাপ দিলেন, তা প্রিন্টারের সাথে কানেক্ট করে দিচ্ছেন, গিয়ে দেখলেন যে মানে খালি কাগজ আসতেছে, অথবা প্রিন্টারের ভিতরে কাগজটা আটকায় গেছে। তাহলে এই কাগজটা আপনাকে খুলতে হবে না, জানতে হবে না কিভাবে নাট খুলতে হয়, কোথা থেকে কোথায় খুলতে হয়। এই যে ম্যানেজ করতে পারা, টাস্কটাকে ম্যানেজ করে করতে পারাটা, এটা ম্যানেজমেন্ট স্কিল। বা একাধিক কাজ কোনটার পর কোনটা করবেন এটা গোছাইতে পারাটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট মানে হচ্ছে বিকল্প ওয়েতে কাজ করা। যেমন আপনার প্রতিষ্ঠানে আজকে অ্যাসেসমেন্ট হইলো, তো আপনার আশেপাশে কোথাও কম্পিউটার দোকান নাই, আপনার অফিসেও স্ক্যানার মেশিন নাই, তো আপনি কি করলেন, কম্পিউটারে নাই যেহেতু আপনি কি করলেন, মোবাইল দিয়ে একটা ছবি তুললেন, ছবি তুলে স্ক্যানারকে দিয়ে সুন্দর করে স্ক্যান করে নিলেন। কার কোথা থেকে যেন নয়েজ আসতেছে? আচ্ছা, তাহলে কি এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি সম্পর্কে সবার ধারণা আসছে? স্যার জবটা তো আপনাদের এই বললেন নোটটা না। স্যার জবটা হচ্ছে সঠিকভাবে কাজটা করতে পারা। কন্টিজেন্সি মানে বিকল্প ওয়েতে কাজ করা। এটা তো এরকম যেমন না যে কোনো কাজ করতে গিয়ে আটকায় গেছি, পরে ওটা সমাধান করতে পারার যে এবিলিটি। যেমন ধরেন বলি আমি, ধরেন মাঝে মাঝে এমন হয় না, আমাদের বাসায় যে কোনো একটা নাট খুলতে হয়, তখন আমরা টেস্টার খুঁজি। টেস্টার না পাইলে আমরা কি দিয়ে খুলি বলেন তো আপনারা সবাই? চাকুর মাথা অথবা এই যে কাঁচি আছে দাও দিয়া, ছুরি দিয়া, চাকুর মাথা দিয়ে খুলি। দাও দিয়া, ছুরি দিয়া, চাকুর মাথা দিয়া, এটাই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। বুঝে আসছে? উদাহরণ দিয়ে জি বলে স্যার। দিন। আর স্যার জব রুল এনভায়রনমেন্ট তো স্যার এটা পরিবেশের সাথে সামঞ্জস্য না? হ্যাঁ, ভারসাম্য বজায় রেখে, সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করতে পারা, অর্থাৎ কলিগদেরকে রেসপেক্ট করা, বসকে রেসপেক্ট করা, সবকিছু মিলে ঠান্ডা মাথায় কাজটা করা আর কি। এই সবগুলো বিষয় তার মধ্যে থাকতে হবে। এখন এই সম্পর্কে আপনারা এই বিষয়গুলো একটু বেশি করে পড়বেন, এখান থেকে লেখার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে একটা শর্ট একটা নোট দিয়েছি, ওই নোটের ভিতরে এগুলো আরো ভালো করে লেখা আছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এবার দেখেন এখানে লেখা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস নিয়ে কথা বলা হয়েছে। তো আমি সিএস নিয়ে কথা বলে ফেলছি কিন্তু, তাহলে এখানে শেষ সেটা। এবার দেখেন বলা হয়েছে এন ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড, অর্থাৎ একটা সিএস এর ভিতরে কি কি ইনক্লুড থাকে, একটা সিএস এর ভিতরে কতটুকু স্কিল, কতটুকু নলেজ, কতটুকু থাকতে হবে সেটা বর্ণনা করা থাকে। কোয়ালিটি ইন্ডিকেটর থাকে, অর্থাৎ লেভেল 2 না 3, মানে তার কোয়ালিটিটা কিরকম সেটা বর্ণনা করা থাকে। ন্যাশনাল কোয়ালিফিকেশন that a person can be receive who has been assessed as a competency against the ন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ জাতীয়ভাবে একটা পরিচয় থাকে। ঠিক আছে, এই যে সিএসটার ভিতরে কি কি থাকে, অ্যাসেসমেন্ট গাইড থাকে, তারপরে অ্যাসেসমেন্ট মেথড এন্ড ম্যাটেরিয়ালস থাকে। আপনাদেরকে একটা কোশ্চেন করি, বলুন তো অ্যাসেসমেন্ট গাইড এটার ভিতরে কয়টা পার্ট থাকে সিএস এর?
এটা প্রথম দিন অ্যান্সার করছিলেন আপনারা, 7টা পার্ট থাকে। অ্যাসেসমেন্ট গাইড বা এভিডেন্স গাইডে 7টা পার্ট থাকে। তো এই যে এইগুলো একটু লিখে ফেলবেন খাতায়, যে একটা সিএস এর ভিতরে কি কি থাকে, এগুলো থাকে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন সিভিএলএম আসবে বারবার, যদি এখন করে ফেলেন তাহলে শেষ। এবার আপনারা নিজেরাই তো জানেন যে ইউনিট কোড সম্পর্কে কি, সিএস যখন পড়াইছি তখন কোড টাইটেল কি বুঝাইছি, নমিনাল আওয়ার কি বুঝাইছি, ইউনিট ডিসক্রিপ্টর কি বুঝাইছি, এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি বুঝাইছি, পারফরমেন্স ক্রাইটেরিয়া কি বুঝাইছি। ওই যে সহজ যেভাবে চেক করে, পারফরমেন্স ক্রাইটেরিয়া দ্বারা একজন শিক্ষার্থীর পারফরমেন্স চেক করা হয়, আর সেটাই পরবর্তী সময়ে চেক করার সময় হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। একটু সহজে বোঝেন যে পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কিন্তু সেম। যখন আপনি ট্রেনিং করান তখন থাকে সেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, যখন আপনি অ্যাসেসমেন্ট নেন তখন হয়ে যায় সেটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এরপর দেখেন রেঞ্জ অফ স্টেটমেন্ট সম্পর্কে জানেন, যারা বুঝেন নাই বা ক্লাসে ছিলেন না আপনারা ওই যে বাংলা ইংরেজি মিলে একটা শর্ট নোট আছে ওইটা একটু পড়বেন। এবার দেখেন রেঞ্জ অফ স্টেটমেন্টে কি থাকে, রেঞ্জ অফ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন ইনক্লুড থাকে, এই 5টা ইনফরমেশন ইনক্লুড থাকে। এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বিষয়ক লেজিসলেশন ইনক্লুড থাকে। তারপর দেখেন দ্য রেঞ্জ অফ ইকুইপমেন্ট, টুলস অ্যান্ড প্রসেস অ্যান্ড প্রসিডিউর, এগুলো বর্ণনা করা থাকে। তারপরে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিড অফ লার্নার গ্রুপ, এগুলো বর্ণনা করা থাকে। পার্টিকুলার লোকেশন বর্ণনা করা থাকে। এই যে 5টা পয়েন্ট, এগুলো একটু যেভাবে আছে সেভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। বুঝাই তো দিলাম, প্লাস মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর এভিডেন্স গাইড। এভিডেন্স গাইড কি? এভিডেন্স গাইড হচ্ছে যে আপনি এভিডেন্স কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি যে কালেক্ট করবেন, শিক্ষার্থীর পরীক্ষা করবেন, ওই শিক্ষার্থীর কতটুকু নলেজ আছে, কতটুকু স্কিল আছে, কতটুকু অ্যাটিটিউড আছে, কোন ইউনিটের উপর সে ভালো করতেছে, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং নলেজ, স্কিল, অ্যাটিটিউড বুঝতে হবে, এবং কোন কিভাবে অ্যাসেসমেন্টটা নেবেন সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এবং একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের কি সম্পর্ক, এই সম্পর্কগুলো এখানে বর্ণনা করা থাকে। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ওই যে প্রতিষ্ঠানের অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ অনুমোদন নেওয়ার ক্ষেত্রে যে কাগজপত্রগুলো। তো এখানে দেখেন একটা সিএস এর ডেমো দেওয়া আছে, এই ডেমোটা আমাদের পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ আমি প্রথম দিন এই সিএস পড়াই ফেলছি। সিএস আপনাদের স্ক্রিনেটা পড়বেন, এটা পড়তে হবে না, এটা যখন সিএস ডেভেলপ করছে তখন ওরা এটা এখানে আরেকটা অকুপেশনটা বসায় দিচ্ছে, এতটুকু। এখানে কিচ্ছু করতে হবে না, এটা পড়া নাই। দেখেন অনেক পৃষ্ঠা কিন্তু বাঁচায় দিচ্ছি। যে একটা ম্যাম আছে না, ধরে বলে ম্যাম বেশি হয়ে যাচ্ছে, ওনার সুখের খবর আর কি। আচ্ছা, এরপর দেখেন টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসের উপর আমরা সামনে এভিডেন্স করব, তখন থেকে আমরা টাস্ক অ্যানালাইসিসটা পড়ব। আপাতত আজকে এতটুকুই থাকবে। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে আমি কতটুকু পড়ালাম আজকে? সব মিলে আমি মাত্র 22 পেজ পর্যন্ত পড়াইছি। এটাকে একটু গুরুত্ব দিয়ে যেইভাবে আছে ওইভাবে পড়ে ফেলতে হবে। একটু পাগলা না হলে, একটু কষ্ট না করলে এই সেক্টরে ভালো করা যাবে না। আমি কি বিষয়টা মাত্র বুঝাইতে পারছি? 22 পেজ, সাথে 2টা এভিডেন্স। হ্যাঁ, 2টা এভিডেন্স তো খুবই পাতলা পুতলা, খুবই সহজ। স্যার এবার বলেন এইচডব্লিউ কি আপনাদের থাকবে? অভিমত কি? এসডব্লিউ থাকবে ওই যে ইয়েগুলো করে ফেলবেন, হোমওয়ার্কটা করে ফেলবেন, ওই যে এভিডেন্সটা করে জমা দিবেন। আর 2 নম্বরে আমাকে এই যে যে কোশ্চেন গুলো যেখান থেকে আমি দাগায় দিলাম ওগুলো লিখে দিবেন। এই যে এখান থেকে এগুলো পড়বেন। এই এনএসডি এর রিফর্ম এজেন্ডা গুলো লিখবেন, খাতা নোট করবেন। মেইন ফিচার অফ এনএসডিপি এটা নোট করবেন। তারপরে দেখেন ন্যাশনাল রিভিশন ফ্রেমওয়ার্ক সম্পর্কে তো আপনি জানেন, চাইলে আপনারা একটা চার্ট করতে পারেন। হ্যাঁ, এরকম করে খাতার মধ্যে একটা চার্ট করবেন, এখানে লিখবেন বি এন কিউএস আর এখানে লিখবেন এনটি বি কিউএস, অর্থাৎ এই কোনটার লেভেলের মর্যাদা কতটুকু এখানে লিখবেন, আর এদিকে লিখবেন যে ওই লেভেলের, যেমন হাইলি স্কিল ওয়ার্কার, বেসিক ওয়ার্কার, হ্যাঁ, তারপর সুপারভাইজার, এভাবে এদিক থেকে লিখবেন। একটা চার্ট আপনারা করতে পারেন, চার্টটা করলে আর জট পাকাবেন না। শুনেন, সহজ একটা কথা বলি, পোলাপান ভালো করে পড়ে, এখানে যারা আসে ভালো করেই পড়ে। সমস্যা হচ্ছে যে ফেল করার একটা মাত্র কারণ, তারা অ্যাসেসমেন্টে গিয়ে বুঝে অ্যান্সার করতে পারে না, সমস্যা এটা। আর ওই পরীক্ষার সময়টাই এরকম যে বোঝা জিনিসও মানে অবুঝা অবুঝা মনে হয়। বুঝে গেছে যে ওই সময়টাই মানে এনভায়রনমেন্টটা আমাদেরকে ভীতু করে ফেলে। সেজন্য আপনাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই যে আমি এখন জাস্ট পড়াচ্ছি না, জাস্ট কথা বলতেছি,
কথাগুলো যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আশা করা যায় আপনারা ভালো করবেন। তবে একটা কথা বলি, আপনারা কেউ মন থেকে লেখার চেষ্টা করবেন না, বুঝে বুঝে সিএস কে মানে তার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। আমার কথা হচ্ছে, দেখেন আপনার যদি প্রশ্ন আসে মেইন ফিচার অফ এনএসজিপি, আপনি যদি 3টাও লিখতে পারেন আপনার কিন্তু অ্যান্সার কাটবে না। কিন্তু আপনি যদি এখানে মানে 10 লাইন বাংলায় লেখা দেন, ওই 10 লাইনের ভিতরে বাংলায় প্রত্যেকটা কথাই ঘুরে ঘিরে আইসা পড়ছে, তাও দেখবেন সে অ্যান্সারটা কেটে দিবে। কারণ কি, সে চায় না বেশি লেখেন আপনি, সেটা আপনি সিএস সিভিএল এ হিট করেন, অ্যাসেসররা চায় সিএস সিভিএল এ হিট করেন। কারণ কি বলেন তো, তাদেরকে একটা অ্যান্সার শিট সরকারি ভাবে তাদেরকে দিয়ে দেয়, তারা তারা অ্যান্সার শিট মিলায়, এখন ওই অ্যাসেসর চেষ্টা করে অ্যান্সার শিটের সাথে মিলে কোনো শব্দ কাছাকাছি পায় কিনা, তখন কাছাকাছি পায় না, কিন্তু হয়, তারপর আইসা বুঝায় বলে যে আপনার তো এত বেশি লিখতে হবে না, আপনি কম লিখেন, কিন্তু সিএস পড়েন কইরা আইসা লিখেন। সবাই তো ট্রেনার, সবাই তো অ্যাসেসর, সবাই তো এই সম্পর্কে বোঝার কথা, কিন্তু কথা হচ্ছে আপনি পড়ছেন কিনা সেটা সে যাচাই করতে থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই যে অল্প পড়া দিচ্ছি, অল্পটা একটু বেশি করে দ্রুত শেষ করে ফেলবেন। হ্যাঁ, আর এভিডেন্স, 2টা এভিডেন্স দিলাম, প্লাস ওই যে সিএসটা ওখানে দিতে বলছি যেন বুঝতে পারে। এই কাজটুকু আপনারা কালকের মধ্যে করে ফেলবেন ইনশাআল্লাহ। তো কারো কোনো অভিমত থাকলে একটু বলেন। ক্লাস শিডিউলটা আগে থেকে জানাইয়া রাখলে খুব ভালো হতো। আচ্ছা, ক্লাস শিডিউলটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, আপনারা একটু বলেন তো, আমি রেকর্ডটা অফ করতেছি।